আপনি কি এখানেই পড়েন? হ্যাঁ, অনার্স ফাইনাল ইয়ার। ও, আমার বোন এখানের অধ্যাপিকা। আপনার বোন সুমনা ম্যাম? হ্যাঁ, আপনি বোধহয় তার ছাত্র। জি, ম্যামের ক্লাসে যাই। আপনি কি বেড়াতে এসেছেন? না, আমার তো মাত্র কলেজ শেষ হলো, তাই আপু বলল যেন আপুর ভার্সিটিতে ভর্তি হই, তাই আমি এই ভার্সিটিতেই ভর্তি হয়েছি। ও, খুব ভালো। তাহলে এখন থেকে হয়তো দেখা হবে। আপনার নামটা জানতে পারি? আমি তিথি। তিথি, খুব সুন্দর নাম। ধন্যবাদ। তো এখন এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? আসলে আপুর জন্য অপেক্ষা করছি, একটু দেরি হচ্ছে মনে হয়। আমারও ক্লাস শেষ, তেমন কোনো কাজ নেই। আপনার যদি আপত্তি না থাকে তাহলে কি আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? না, আপত্তি থাকবে কেন? আর আপনি আমাকে তুমি করে ডাকতে পারেন, কারণ আমি আপনার জুনিয়র। সেই প্রথম মুহূর্তের কৌতূহল মেশানো চাহনি আর পূর্ণ হাসির আদান প্রদান যেন তাদের হৃদয়ে দরজার এক নতুন কড়া নাড়ল। ক্যাম্পাসের সবুজ ঘাস আর পড়ন্ত সূর্যের আলোয় রচিত হলো দুটি তরুণ প্রাণের প্রথম আলাপ, যার পরিণতি হয়তো তারা তখনও কল্পনাও করতে পারেনি। তিথি আর শুভ কথা বলছিল, ঠিক তখনই সুমনা ম্যাম অর্থাৎ তিথির বড় বোন আসে। কি শুভ, তুমি এখানে? না ম্যাম, তেমন কিছু না। আপনার বোনের সাথে পরিচিত হলাম। ভালো, তাহলে শুভ আজকে যাই, অন্যদিন না হয় কথা হবে। জি ম্যাম, কোনো সমস্যা নেই। তখন সুমনা ম্যাম তিথিকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় একবার তাদের দুজনের চোখে চোখ পড়ে। অনেক কথা যেন জমে আছে এই চোখে। সুমনা ম্যাম চলে যাওয়ার পর শুভ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তিথির মিষ্টি মুখ আর সরল কথাগুলো তার মন জুড়ে এক নতুন ভালো লাগার অনুভূতি সৃষ্টি করছিল। ক্যাম্পাসে সে শান্ত বিকেল, প্রথম পরিচয়ের স্নিগ্ধতা, সব মিলিয়ে শুভ যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল। পরের কয়েকদিন শুভ ক্যাম্পাসে তিথিকে খুঁজে পায়। ক্লাসের ফাঁকে বন্ধুদের সাথে আড্ডায় সবখানেই তার চোখ তিথিকে দেখার জন্য ব্যাকুল থাকত, কিন্তু কোথাও তার দেখা মেলেনি। শুভর মনে এক চাপা অস্থিরতা কাজ করতে শুরু করে। একদিন শুভ ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে চা খাচ্ছিল। হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই তার হৃদস্পন্দন যেন থমকে গেল। দরজায় দাঁড়িয়ে তিথির সাথে সুমনা ম্যাম। শুভ মুহূর্তের জন্য সব ভুলে গেল। তার দৃষ্টি তিথির ওপর স্থির হয়ে রইল। সুমনা ম্যাম এগিয়ে এসে বললেন, আরে শুভ এখানে? শুভ অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ ম্যাম, আপনারা? সুমনা ম্যাম হাসলেন। আমরা ক্যান্টিনে একটু কফি খেতে এসেছি। তিথির আজ প্রথম দিন, তাই ওকে ক্যাম্পাসটা একটু দেখাচ্ছিলাম। তিথি শুভর দিকে তাকে হালকা হাসলো। শুভ প্রতি উত্তরে হাসলো। তার মনের ভিতরে চাপা উত্তেজনা কিছুটা কমল। সুমনা ম্যাম বলেন, শুভ, তিথি তো এই ভার্সিটিতেই ভর্তি হয়েছে, তোমাদের একই ক্যাম্পাস, দেখা তো হবেই। শুভ্রর মনে আনন্দের ঢেউ খেলে গেল। অবশ্যই ম্যাম, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, আপু বলছিল আপনার কথা। শুভ্রের বুকটা ধুক করে উঠল। আমার কথা? সুমনা ম্যাম মুচকি হেসে বললেন, হ্যাঁ, ভালো ছাত্র বলে সুনাম আছে তোমার। এরপর তারা কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলল। শুভ জানতে পারল তিথির কোন বিভাগে ক্লাস, কটা থেকে কটা পর্যন্ত তার রুটিন। বিদায় নেওয়ার সময় তিথির চোখে সেই মায়াবী চাহনি আবারও শুভ্রের হৃদয়ের গভীরে দাগ কাটল। সুমনা ম্যাম তিথিকে নিয়ে যাওয়ার পর শুভ তখনও ঘোর লাগা চোখে সেদিকে তাকিয়ে আছে। তার অন্য বন্ধুরা এতক্ষণ ধরে তাদের দুজনের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়েছিল। তিথি আর সুমনা ম্যাম চোখের আড়াল হতেই তারা শুভকে ঘিরে ধরল। কিরে শুভ, নতুন মাল পেলি নাকি? মাল না বলে বল নতুন ক্রাশ। আর দেখছিস তো একেবারে ম্যামের বোন, এল খত্তম। আরে না, তেমন কিছু না। ম্যামের সাথে ছিল তাই একটু কথা বলছিলাম। শুধু কথা? তোর মুখের ভাব দেখে তো মনে হচ্ছে তুই চাঁদের হাট দেখে এলি। আর ম্যামের বোনও তো তোর দিকে তাকিয়ে কেমন মিষ্টি করে হাসছিল, খেয়াল করেছিস? ধুর, তোরা যা, এমনিতেই দেখা হলো, কথা বললাম, এর মধ্যে আর কিছু নেই। নেই বললেই হলো? আমরা কি আর বুঝি না প্রথম দেখাতে কুপকাত, তাই না বস? একদম। আর মেয়েও তো যাতা না, রূপে লক্ষ্মী, গুণের সরস্বতী। তোর ম্যামের সাথে ভালো সম্পর্ক আছে, আর তুইও ভালো ছাত্র, নইলে বোনের টিকিও ছুতে পারতি না। শুভ তখন মনে মনে তিথির রূপের প্রশংসা করেও বাইরে বিরক্তি দেখায়।
তোরা থামবি? আমি কি বলছি আর তোরা কি বলছিস? আরে বাবা, এত লজ্জা কিসের? ভালো লাগতেই পারে। ম্যামের বোন যখন এই ভার্সিটিতেই পড়ে তখন তো রোজই দেখা হবে। সুযোগ বুঝে প্রেমটা জমিয়ে ফেল। আমাদের যা হেল্প লাগে বলিস। হ্যাঁ, আমরা তো আছেই। ভাবিস যখন আমার ক্যাম্পাসে তখন একটু খাতির তো করতেই হয়, তাই না? তোরা সত্যি বাড়াবাড়ি করছিস। আমি এখন চললাম, আমার কাজ আছে। কিরে, প্রেমিকের বুঝি আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় নেই? যা বাবা যা, ভাবির স্বপ্নে বিভোর হয়ে থাক। শুভ আর সেখানে দাঁড়ালো না। বন্ধুদের হাসি ঠাট্টা এড়িয়ে সে দ্রুত ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। বন্ধুদের দুষ্টামি আর ঠাট্টার মধ্যে কোথাও যেন তিথির প্রতি তার নিজের মনের গভীর অনুভূতিগুলো উকি দিচ্ছিল। বন্ধুদের কথাগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। তিথি সেই মিষ্টি হাসি আর প্রথম দিনের কথোপকথনের রেশ তার মন থেকে কিছুতেই যাচ্ছিল না। এখন তার একটাই ভাবনা, কখন আবার তিথির সাথে দেখা হবে, কিভাবে সে তার সাথে আরও কথা বলার সুযোগ পাবে। বন্ধুদের দুষ্টামিগুলো যেন সেই অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল। দেখতে দেখতে ভার্সিটিতে নবীনবরণের দিন এসে পড়ল। নতুন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। আর এই বিশাল অনুষ্ঠানের মূল দায়িত্ব ছিল শুভের কাঁধে। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের একজন সক্রিয় সদস্য এবং সাংগঠনিক দক্ষতাও তার বেশ ভালো। গত কয়েক সপ্তাহ ধরে রাত দিন পরিশ্রম করে শুভ এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে। অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকে শুভের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো ছিল। মঞ্চের পেছনে দৌড়াদৌড়ি, সাউন্ড সিস্টেমের তদারকি, অতিথিদের অভ্যর্থনা সব কিছু এক হাতে সামলাচ্ছিল সে। তার স্পষ্ট নির্দেশনায় অনুষ্ঠান এগিয়ে যাচ্ছিল সুশৃঙ্খলভাবে। নবীন শিক্ষার্থীদের মাঝে বসে তিথি সব কিছু দেখছিল। কলেজে গণ্ডি পেরিয়ে এই নতুন পরিবেশে এসে সে কিছুটা নার্ভাস ছিল, কিন্তু চারপাশে উৎসবমুখর অ্যাটমসফিয়ার তার মনে সেই চাপা এনজাইটিটাকে অনেকটাই কমিয়ে এনেছিল। হঠাৎ তার চোখ মঞ্চের দিকে যায়। সেখানে শুভকে দেখে সে অবাক হয়। এত সুন্দর করে গুছিয়ে অনুষ্ঠান পরিচালনা করছে শুভ। তার আত্মবিশ্বাস, কাজের প্রতি মনোযোগ সব কিছুই তিথিকে মুগ্ধ করে। এক এক করে বিভিন্ন পর্ব শেষ হয়। গান, নাচ, কবিতা, আবৃত্তি সব কিছুতেই যেন তারুণ্যের উচ্ছ্বাস আর উদ্দীপনা ভরপুর। তিথি দেখছিল আর ভাবছিল সেই ক্যাম্পাসের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি এত বড় একটা অনুষ্ঠানের দায়িত্ব কাঁধে নিয়েছে। তার সাংগঠনিক ক্ষমতা দেখে তিথির মনে এক নতুন ধরনের ভালো লাগা জন্মায়। শুধু ভালো দেখতে নয়, শুভ যে এত গুণীয় হতে পারে তা তিথি আগে বুঝতে পারেনি। অনুষ্ঠানের শেষ দিকে প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসেন ভার্সিটির প্রিন্সিপাল স্যার। তিনি তার মূল্যবান বক্তব্যের শুরুতেই এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ছাত্র সংসদ এবং বিশেষভাবে শুভকে ধন্যবাদ জানান। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানটি সত্যিই খুব সুন্দর ও শৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ছাত্র সংসদের সকল সদস্যকে এবং সেই সাথে আমাদের মেধাবী ছাত্র শুভকে। শুভ, তুমি এবং তোমার টিম অক্লান্ত পরিশ্রম করেছো এই অনুষ্ঠানটি সফল করার জন্য। আমি দেখেছি কিভাবে তোমরা দিনের পর দিন এই মাঠ চষে বেরিয়েছো, প্রতিটি খুঁটিনাটি বিষয়ে নিজের হাতে সামলেছো। তোমাদের এই একাগ্রতা এবং দায়িত্ববোধ সত্যিই প্রশংসার যোগ্য। তিনি আরও বলেন, শুভ শুধু একজন ভালো ছাত্র নয়, একজন দক্ষ সংগঠকও বটে। আমি বিশ্বাস করি ওর নেতৃত্বগুণ ভবিষ্যতে ওকে আরও অনেক দূর নিয়ে যাবে। আমাদের ভার্সিটি গর্বিত এমন একজন ছাত্রকে পেয়ে। প্রিন্সিপাল স্যারের মুখে নিজের এত প্রশংসা শুনে শুভ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, কিন্তু তার মুখমণ্ডলে এক চাপা আনন্দ ফুটে ওঠে। নবীন শিক্ষার্থীদের সারিতে বসে তিথি প্রিন্সিপাল স্যারের কথাগুলো মন দিয়ে শোনে। শুভর কাজের প্রতি একাগ্রতা এবং স্যারের তার সম্পর্কে ইতিবাচক মন্তব্য শুনে তিথি মুগ্ধতা আরও বেড়ে যায়। সে বুঝতে পারে শুভ শুধু একজন আকর্ষণীয় তরুণী নয়, যার মধ্যে রয়েছে অসাধারণ মেধা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। নবীন বরণের এই অনুষ্ঠানে শুভ্রের অন্য একদিক তিথির চোখে ধরা পড়ে এবং তার প্রতি এক গভীর শ্রদ্ধার জন্ম হয়। নবীন বর্ণের রেশ কাটতে না কাটতেই ক্যাম্পাসে আবার তার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। ক্লাসের ঘণ্টা বাজে।
করিডোরে ছাত্রছাত্রীদের আনাগোনা বাড়ে। তবে তিথির মনে তখনও আগের দিনের অনুষ্ঠানের স্মৃতি অমিল। বিশেষ করে শুভের কর্মদক্ষতা আর প্রিন্সিপাল স্যারের প্রশংসার কথাগুলো তার কানে বাজছিল। পরের দিন তিথি ক্যাম্পাসে এসে শুভকে খুঁজতে থাকে। সে মনে মনে স্থির করেছিল এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য শুভকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবে। ক্লাস শেষ হওয়ার পর সে লাইব্রেরির সামনে শুভকে দেখতে পায়। বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। তিথি কিছুটা ইতস্তত বোধ করল, কিন্তু তার ভেতরে কৃতজ্ঞতা বোধ তাকে এগিয়ে যেতে সাহসী জোগালো। এই যে শুভ, শুনছেন? শুভ বন্ধুদের সাথে কথা বলা থামিয়ে তিথির দিকে তাকালেন। তাকে দেখে তার মুখেও হাসি ফুটল। আরে তিথি, কেমন আছো? ভালো আছি। আসলে গতকালকের অনুষ্ঠানের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আরে এতে আর ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো আমাদের দায়িত্ব ছিল। না, সত্যি খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। সব কিছু এত ভালোভাবে ম্যানেজ করেছেন দেখে আমি অবাক হয়েছি। প্রিন্সিপাল স্যারও আপনার অনেক প্রশংসা করেছিলেন। স্যার একটু বেশিই বলেছিলেন। আসলে টিমের সবাই মিলেই চেষ্টা করেছিলাম। না, আমি দেখেছি আপনি কতটা পরিশ্রম করেছেন। মাইক্রোফোনের সমস্যাটা যখন হয়েছিল আপনি যেভাবে সামলিয়েছেন সেটা সত্যিই অসাধারণ ছিল। ও, ওটা তেমন কিছু না, তাড়াহুড়োয় একটু সমস্যা হয়ে গিয়েছিল আর কি। আমার মনে হয় আপনি খুব ভালো একজন সংগঠক। গতকালকের অনুষ্ঠানটা না দেখলে আমি বুঝতেই পারতাম না। আপনার ভালো লেগেছে শুনে আমার খুব ভালো লাগছে। আসলে নতুনদের জন্য সব কিছু সুন্দরভাবে করার একটা চেষ্টা ছিল আর কি। তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। তিথির চোখে শুভর প্রতি কৃতজ্ঞতা আর মুগ্ধতার একটা অন্যরকম আলো দেখতে পেলেন শুভ। তিথি আবার বলল, আচ্ছা তাহলে এখন আসি, আবার দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই। আপনার ক্লাস কেমন লাগছে? ভালোই। এখনো সবকিছুর সাথে মানিয়ে নিতে একটু সময় লাগছে। কোনো হেল্প লাগলে বলবেন, আমি তো আছি। তিথি মিষ্টি হেসে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। শুভ অপলক দৃষ্টিতে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। তিথির কাছ থেকে পাওয়া এই আন্তরিক ধন্যবাদ তার সমস্ত পরিশ্রমকে যেন সার্থক করে তুলল। সেই সাথে তিথির মুগ্ধ দৃষ্টি তার হৃদয়ে এক নতুন আশার সঞ্চয় করল। তিথি ধন্যবাদ জানিয়ে চলে যেতেই শুভ আবার তার বন্ধুদের মাঝে ফিরে আসে। তার মুখে তখনও এক হালকা হাসি রেশ লেগেছিল। তার বন্ধুরা এতক্ষণ ধরে কৌতূহলী চোখে তাদের দুজনের কথোপকথন লক্ষ্য করেছিল। তিথি চোখের আড়াল হতেই তারা আবার শুভকে ঘিরে ধরল। কে শুভ ভাই, ভাবির সাথে এখন কি মধুমাখা কথা হলো শুনি। আর বলিস না, মেয়ে তো একেবারে ফিদা। দেখলি না কেমন চোখে তাকিয়েছিল, যেন রাজপুত্রের দিকে তাকিয়ে আছে। আর শুভ ভাইও কম যায় না, একেবারে হিরো মার্কা হাসি দিয়েছিলেন। ব্যাপার কি ভাই, কিছু পাকাচ্ছ নাকি ভেতরে ভেতরে? তোরা থামবি? আমি কি বলছি আর তোরা কি বলছিস? ও শুধু গতকালকের অনুষ্ঠানের জন্য ধন্যবাদ দিচ্ছিল, আর কিছু না। শুধু ধন্যবাদ? তাহলে তোর মুখটা এত লাল কেন? আর তুইও তো কেমন হা করে তাকিয়েছিলি যখন ও হাত যাচ্ছিল। প্রেম প্রেম গন্ধ পাচ্ছি শুভ ভাই। একদম। আর মেয়েটা যখন শুভ ভাই বলল, মনে হচ্ছিল যেন কানে অমৃত ঢেলে দিল, তাই না শুভ ভাই? দূর ছাড় তোরা, আমার এখন কাজ আছে, তোরা যা। কিরে, সত্যি কিছু নেই তো? আমরা কিন্তু হেল্প করতে রাজি আছি। ভাবির সাথে ভাব জমাতে যা যা লাগে আমরা সব করে দেব, শুধু একবার বললেই হলো। হ্যাঁ শুভ ভাই, এই সুযোগ আর পাবি না। ম্যামের বোন একেবারে সোনার ডিম পাড়া হাঁস। ধর তক্তা মার পেরেক। তোরা সত্যি পাগল হয়েছিস। আমি এখন যাচ্ছি, পরে কথা হবে। যা বাবা যা, প্রেম করে আর আমাদের ভুলে যাস না যেন। আর ভাবি যখন পটাতে পারবি তখন আমাদের মিষ্টি খাওয়াতে ভুলিস না কিন্তু। শুভ আর তাদের কথায় কান না দিয়ে দ্রুত পায়ে সেখান থেকে সরে যায়। বন্ধুদের দুষ্টামি আর ঠাট্টার ঝড় তার কান গরম করে দিল ভেতরে ভেতরে। সে তিথি মিষ্টি ব্যবহার আর মুগ্ধ দৃষ্টির কথা ভেবে পুলকিত হচ্ছিল। তাদের প্রথম দিনে সেই সামান্য আলাপ এবং আজকের এই ধন্যবাদ জ্ঞাপন, এই দুটো ঘটনাই তার মনে তিথির জন্য এক বিশেষ জায়গা তৈরি করে দিচ্ছিল। বন্ধুদের ঠাট্টাগুলো যেন সেই অনুভূতির আগুনে আরও একটু ইবন্ধন যোগ করল। এখন শুভর মনে শুধু একটাই প্রশ্ন, তিথির সাথে তার সম্পর্কটা ভবিষ্যতে কোন দিকে মন নেবে। এরপর বেশ কিছুদিন স্বাভাবিকভাবে কেটে গেল।
শুভ তার ক্লাসে মনোযোগ দিল, বন্ধুদের সাথে আড্ডা দিল আর ক্যাম্পাসের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিতে লাগলো। তবে তার মনে এক কোণে তিথির স্মৃতি সবসময় অমিল ছিল। সুযোগ পেলে সে ক্যাম্পাসের আনাচে কানাচে তিথিকে খুঁজে বেড়াতো, যদিও তাদের তেমন একটা দেখা হতো না। অন্যদিকে তিথি নতুন ভার্সিটি পরিবেশের সাথে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিল। ক্লাস, বন্ধুদের সাথে নতুন সম্পর্ক তৈরি করা, এসবের মধ্যে সেও ব্যস্ত থাকত। তবে শুভের সেই আন্তরিক ব্যবহার আর নবীন বরণের অনুষ্ঠানে তার দায়িত্বপূর্ণ ভূমিকা তিথির মনে একটা ভালো লাগার অনুভূতি জাগিয়ে রেখেছিল। মাঝে মাঝে ক্যাম্পাসের ক্যান্টিনে বা লাইব্রেরিতে তাদের হঠাৎ দেখা হয়ে যেত। প্রতিবারই তারা একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসত, কুশল বিনিময় করত, এতটুকুই। তাদের মধ্যে আর তেমন কোনো কথা হতো না, কিন্তু সেই সামান্য কথাগুলো যেন দুজনের মনের এক অব্যক্ত ভালো লাগার রেশ রেখে যেত। একদিন শুভ লাইব্রেরিতে বসে পরীক্ষার জন্য নোট তৈরি করছিল। হঠাৎ তার কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব করলো। চমকে ফিরে তাকিয়ে দেখল তিথি দাঁড়িয়ে। শুভ, কিছু মনে না করলে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বসো। তিথি শুভর পাশে একটি চেয়ার টেনে বসলো। আসলে আমার একটা নোট দরকার ছিল। আমার এক বন্ধু বলছিল আপনার কাছে নাকি আমাদের ডিপার্টমেন্টের সিনিয়রদের কাছ থেকে কিছু ভালো নোট জোগাড় করে রাখা আছে। হ্যাঁ, আমার কাছে কিছু নোট আছে। কোন টপিকের নোট তোমার দরকার? তিথি তার প্রয়োজনীয় টপিকের নাম বলল। শুভ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সেই নোটগুলো বের করে তিথির হাতে দিল। এই নাও, এগুলো আশা করি তোমার কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ শুভ, আপনি আমার অনেক বড় উপকার করলেন। হ্যাঁ হ্যাঁ, আরে এতে আর উপকার করার কি আছে? তুমি তো আমাদের জুনিয়র, কোনো সমস্যা হলে বলো। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে না করলে? হ্যাঁ নিশ্চয়ই। আপনাকে কি তুমি করে ডাকতে পারি? আসলে আমার যাদেরকে আপন মনে হয় তাদের আমি তুমি বলেই ডাকি। তিথির এই কথা শুনে শুভ অনেকটা খুশি হয়েছে, কিন্তু সে এটা তিথিকে বুঝতে না দিয়ে বলল। তাদের মধ্যে কিছুক্ষণ পড়াশোনা বিষয়ক আলোচনা হলো। তিথি শুভকে নোট দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানালো এবং শুভকে তাকে সাধ্যমতো সাহায্য করতে পেরে খুশি হলো। সেই দিনে সেই সামান্য কথোপকথন তাদের মধ্যে একটি নতুন বন্ধুত্বের সূচনা করলো। এরপর থেকে ক্যাম্পাসে তাদের দেখা হলে তারা শুধু হেসে কুশল বিনিময় করতো না, বরং কিছুক্ষণ দাঁড়িয়ে কথাও বলতো। ধীরে ধীরে তাদের মধ্যে স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে শুরু করলো। সেই প্রথম দিনের মুগ্ধতা যেন এখন ধীরে ধীরে একটি মিষ্টি সম্পর্কের দিকে এগোচ্ছে, যা হয়তো খুব শীঘ্রই অন্য কোনো রূপ নিতে পারত। দেখতে দেখতে কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন এগিয়ে এলো। পুরো ক্যাম্পাস জুড়ে আজ সাজ সাজ রব, ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের আমেজ। বিভিন্ন ক্লাব তাদের প্রস্তুতি শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছে। শুভ এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক। মঞ্চের সজ্জা থেকে শুরু করে শিল্পীদের আপ্যায়ন সবকিছুতেই তার সক্রিয় অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানের দিন শুভ সকাল থেকে ব্যস্ত। মঞ্চের শেষ মুহূর্তের কাজ তদারকি করা, অতিথিদের আসন নিশ্চিত করা, এক মুহূর্ত দম ফেলার সময় নেই। এর মধ্যে তার চোখ বারবার ভিড়ের মাঝে তিথিকে খুঁজে ফিরছিল। সে জানে তিথির সংস্কৃতি ভালোবাসে, তাই আজকের অনুষ্ঠানে তার থাকার সম্ভাবনা অনেক বেশি। অনুষ্ঠান শুরু হতে ক্যাম্পাসের মাঠ কানে কানে ভরে গেল। ঝলমলে আলোয় মঞ্চ সেজে উঠেছে বর্ণিল সাজে। একের পর এক পরিবেশনা মুগ্ধ করে তুলছিল দর্শকদের। নাচ, গান, নাটক সব মিলিয়ে এক অসাধারণ সন্ধ্যা। শুভ মঞ্চের একপাশে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছিল। মাঝে মাঝে বন্ধুদের সাথে টুকটাক কথা বলছিল। হঠাৎ শুভর চোখে পড়ে সামনের সারিতে বসা তিথিকে। বন্ধুদের সাথে হাসি মুখে গল্প করছে সে। শুভ কয়েক মুহূর্তের জন্য তার কাজ ভুলে তিথির দিকে তাকিয়ে থাকে। তিথির পরনে হালকা রঙের একটি শাড়ি, খোলা চুলে তাকে আরও স্নিগ্ধ দেখাচ্ছে। শুভর মনে এক অজানা ভালো লাগা অনুভব হয়। একসময় শুভকে মঞ্চে ঘোষণা করার জন্য ডাকা হয়। সে একটি বিশেষ ঘোষণা করতে ওঠে। প্রিয় দর্শক, এবার মঞ্চে আসছেন আমাদের কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তিথি। তিনি আবৃত্তি করবেন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি। শুভর ঘোষণা শেষ হতে না হতেই করতালি আর চিৎকারে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। শুভ মঞ্চের পাশে দাঁড়িয়ে দেখে আত্মবিশ্বাসের সাথে মঞ্চে ওঠে তিথি। তার চোখে এক দৃঢ় সংকল্প। যখন সে তার কণ্ঠে বিদ্রোহী কবিতা তেজ আর
দ্রোহ ফুটিয়ে তোলে। তখন পুরো পরিবেশ যেন থমকে যায়। তার স্পষ্ট উচ্চারণ, আবেগময় উপস্থাপনা সবকিছুই দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। শুভ অবাক হয়ে তাকিয়ে থাকে। সেই শান্ত স্নিগ্ধ মেয়েটির ভেতরে এই আগুন ঝরা রূপ তাকে আরও বেশি আকৃষ্ট করে। আবৃত্তি শেষ হওয়ার পর তুমুল করতালিতে ফেটে পড়ে চারিদিক। শুভ করতালি দিতে ভোলে না। মঞ্চ থেকে নেমে তিথি যখন তার বন্ধুদের কাছে ফিরে আসে, তখন তার চোখে মুখে এক বিজয়ের হাসি। শুভ সুযোগ বুঝে এগিয়ে যায়। তিথি, তুমি অসাধারণ আবৃত্তি করেছো, আমি মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ শুভ। একটু নার্ভাস ছিলাম প্রথমে, কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। নার্ভাস ছিলে? একদম মনে হয়নি, তোমার কণ্ঠে যেন আগুন ছিল। তুমি দেখছি খুব বাড়িয়ে বলছো। সত্যি বলছি, আমি ভাবিনি তুমি এত ভালো আবৃত্তি করো। তাদের মধ্যে কিছুক্ষণ আবৃত্তি নিয়ে আলোচনা হয়। শুভ তিথির প্রতি তার মুগ্ধতা প্রকাশ করে এবং তিথিও তার প্রশংসা শুনে খুশি হয়। আজকের অনুষ্ঠানে তিথির এই নতুন প্রতিভা শুভকে আরও বেশি আকৃষ্ট করে তোলে। সে বুঝতে পারে তিথি শুধু শান্ত আর মিষ্টি স্বভাবের নয়, তার ভেতরে লুকিয়ে আছে এক শক্তিশালী সত্তা। এই সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করে। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনটিও ছিল আনন্দ আর উল্লাসে ভরপুর। প্রথম দিনের সফলতার পর শুভ ও তার দল আরও বেশি উৎসাহিত ছিল তাদের পরিবেশনা নিয়ে। শুভ মূলত গান গাইত এবং তার দলের কয়েকজন বন্ধু নাচ ও বাদ্যযন্ত্রে সঙ্গ দিত। এই দিনের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল তাদের পরিবেশনা। সন্ধ্যা নামতেই ক্যাম্পাসের মাঠ কানে কানে ভরে ওঠে। মঞ্চের আলো ঝলমল করছে আর দর্শকের অধীর আগ্রহে অপেক্ষা তাদের প্রিয় শিল্পীদের পরিবেশনার জন্য। শুভ তার দলের সাথে গ্রিন রুমে বেশ শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল। তার মনে হালকা উত্তেজনা কাজ করছিল, তবে দলের সকলের উৎসাহ তাকে আত্মবিশ্বাস যোগাচ্ছিল। বাদ্যযন্ত্রের সুর, শেষ মুহূর্তের রিহার্সেলের ফিসফিসানি, সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। শুভ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা একবার দেখে নিল। লম্বা একটা শ্বাস নিয়ে মনকে শান্ত করার চেষ্টা করলো। অবশেষে শুভ ও তার দলের নাম ঘোষণা করা হলো। মঞ্চে উঠতেই দর্শকদের হর্ষধ্বনি তাদের স্বাগত জানালো। মুহূর্ত করতালি আর উৎসাহ ব্যঞ্জক চিৎকার তাদের কানে পৌঁছালো। শুভ মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে একটি মিষ্টি হাসি উপহার দিল এবং তাদের পরিবেশনার শুরুতেই একটি জনপ্রিয় গান ধরল। গানটির প্রথম কলি ধরার সাথে সাথে যেন পুরো মাঠের সুর পাল্টে গেল। শুভর মিষ্টি কণ্ঠ আর গানের আবেগ মুহূর্তে দর্শকদের মন জয় করে নিল। অনেকে গানের তালে তালে মাথা নাড়তে শুরু করলো, কেউ বা গুনগুন করে গেয়ে উঠল তার সাথে। মঞ্চের আলো শুভর মুখে পড়তেই এক স্বপ্নীল পরিবেশ সৃষ্টি হলো। তার দলের সদস্যরাও বাদ্যযন্ত্রের তালে তালে অসাধারণ সঙ্গ দিচ্ছিল। ড্রামের ঝংকার, গিটারের সুর আর কিবোর্ডের মিষ্টি আওয়াজ এক অসাধারণ সঙ্গীত মূর্ছনার সৃষ্টি করলো। এরপর শুভ ও তার দলের বন্ধুরা মিলে একটি মনোমুগ্ধকর নাচ পরিবেশন করল। নাচের প্রতিটি মুভমেন্ট ছিল নিখুঁত এবং তাদের সম্মিলিত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে রাখল। শুভ নিজেও নাচের কিছু অংশে অংশগ্রহণ করে দর্শকদের আরও বেশি আনন্দ দিল। তার সাবলীল অঙ্গভঙ্গি আর এনার্জি পুরো পরিবেশকে মাতিয়ে রেখেছিল। ছেলে মেয়ে নির্বিশেষে সকলে যেন সেই নাচের তালে তালে নিজেদের অজান্তেই দুলে উঠছিল। কেউ মোবাইল ফোনের আলো জ্বেলে তাদের সমর্থন জানাচ্ছিল, আবার কেউ উঠে চিৎকার করছিল। পুরো পরিবেশ জুড়ে ছিল তরুণের উদ্যমতা আর শিল্পকলার প্রতি ভালোবাসা। মঞ্চে রঙিন আলো, শিল্পীদের ঝলমলে পোশাক আর দর্শকের উল্লাস এক অসাধারণ দৃশ্যের অবতারণা করল। দর্শকদের সারিতে বসে তিথি মন্ত্রমুগ্ধের মতো শুভের পরিবেশনা দেখছিল। প্রথম দিন আবৃত্তি করার পর সে কিছুটা ক্লান্ত ছিল, কিন্তু শুভ ও তার দলের প্রাণবন্ত পরিবেশনা তার সমস্ত ক্লান্তি দূর করে দেয়। শুভকে মঞ্চে গান গাইতে ও নাচতে দেখে তিথির মনে এক নতুন অনুভূতি জাগে। সেই শান্ত, দায়িত্ববান ছেলেটির ভেতরে এই শিল্পী সত্তা তাকে আরও বেশি আকৃষ্ট করে। তার কণ্ঠের মাধুর্য আর নাচের সাবলীলতা
তিথির হৃদয়ে এক গভীর ভালো লাগা তৈরি করে। তার মনে হচ্ছিল এই ছেলেটি শুধু একজন ভালো ছাত্র বা সংগঠকই নয়, তার ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ প্রতিভা যা মানুষকে আনন্দ দিতে পারে, মুগ্ধ করতে পারে। তাদের পরিবেশনা শেষ হওয়ার পর দর্শকের করতালি আর চিৎকারে পুরো মাঠ যেন ফেটে পড়ল। অনেকেই দাঁড়িয়ে তাদের অভিবাদন জানালো। ওয়ান্স মোর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। শুভ মঞ্চ থেকে নেমে বন্ধুদের সাথে হাসি মুখে দর্শকদের প্রতিক্রিয়া উপভোগ করছিল। তাদের সকলের মুখে ছিল তৃপ্তির হাসি। কিছুক্ষণ পর শুভর চোখ ভিড়ের মধ্যে তিথিকে খুঁজে পায়। তিথি তার দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিতে ছিল মুগ্ধতা আর আন্তরিকতার ছোঁয়া। শুভ ভিড় ঠেলে এগিয়ে যায় তার দিকে। কেমন লাগলো আমাদের পারফরমেন্স? দর্শকদের চিৎকার শুনে তো মনে হচ্ছে ভালোই লেগেছে, তবে তোমার মতামতটা আমার কাছে স্পেশাল। অসাধারণ। তুমি এত সুন্দর গান গাও আর এত ভালো নাচও করো, আমি আগে জানতাম না। বিশ্বাস করো, আমি চোখ ফেরাতে পারিনি। মনে হচ্ছিল যেন কোনো পেশাদার শিল্পী গাইছে আর নাচছে। তুমি তো কালকে দারুণ আবৃত্তি করেছিলে। আসলে আমরা সবাই কিছু না কিছু করার চেষ্টা করি আর কি। দর্শকদের আনন্দ দিতে পারলেই আমাদের কষ্ট সার্থক। তোমার কণ্ঠটা সত্যিই খুব মিষ্টি, আর নাচের স্টেপগুলোও খুব সুন্দর ছিল। আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় আজকের অনুষ্ঠানের সেরা পারফরমেন্স ছিল তোমাদেরটা। তোমার ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগছে। আসলে দর্শকদের আনন্দ দেওয়াই তো আমাদের মূল উদ্দেশ্য, আর তোমার প্রশংসা আমার কাছে অনেক মূল্যবান। তাদের মধ্যে কিছুক্ষণ তাদের পরিবেশনা নিয়ে আলোচনা হয়। তিথি শুভের মুখোমুখি প্রতিভা দেখে মুগ্ধ হয় এবং শুভও তিথির আন্তরিক প্রশংসায় আপ্লুত হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেন তাদের সম্পর্কের বাঁধনকে আরও একটু মজবুত করলো। একে অপরের প্রতি তাদের ভালো লাগা যেন আরও স্পষ্ট হয়ে উঠতে শুরু করলো। সেই রাতের তারুণ্যের উচ্ছ্বাস আর শিল্পীর প্রতি অনুরাগ যেন দুজনের হৃদয় এক নতুন সুর বেঁধে দিল। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল সমাপ্তির পর ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল। দ্বিতীয় দিনের মনোমুগ্ধকর পরিবেশনার জন্য শুভ ও তার দল বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। অনুষ্ঠান শেষে যখন সকলে ধীরে ধীরে মাঠ ত্যাগ করছিল, তখন প্রিন্সিপাল স্যার শুভকে ডেকে পাঠালেন। প্রিন্সিপাল স্যারের অফিসের সামনে গিয়ে শুভ একটু ইতস্তত বোধ করছিল। এত বড় একজন ব্যক্তিত্বের সামনে কি বলবে তা নিয়ে সামান্য দ্বিধা ছিল তার মনে। দরজায় নক করে ভেতরে প্রবেশ করতে প্রিন্সিপাল স্যার হাসি মুখে তাকে অভ্যর্থনা জানালেন। আসো শুভ, বসো। শুভ স্যারের সামনে একটি চেয়ারে বসলো। গতকালের অনুষ্ঠানের জন্য তোমাকে আবারও ধন্যবাদ। তুমি এবং তোমার দল সত্যিই অসাধারণ পারফর্ম করেছো। ধন্যবাদ স্যার, এটা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ছিল। নিঃসন্দেহে তবে তোমার নেতৃত্ব ও তোমার প্রতিভা বিশেষভাবে নজর কেড়েছে। প্রতিদিন তুমি পুরো অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সামলেছো, আর দ্বিতীয় দিন তোমার গান ও নাচের পরিবেশনটা ছিল অনবদ্য। আমি অনেক বছর ধরে এই কলেজে আছি, কিন্তু তোমাদের এমন প্রাণবন্ত পরিবেশটা খুবই কম দেখেছি। স্যারের অনুপ্রেরণাই আমাদের সাহস জুগিয়েছে। শুধু অনুপ্রেরণা নয় শুভ, তোমার নিজের ভেতরের শিল্পসত্তা আর তোমার কঠোর পরিশ্রমের ফল এটা। আমি তোমাকে আগেই বলেছি, তুমি শুধু একজন ভালো ছাত্র নও, একজন দক্ষ সংগঠকও এবং একজন প্রতিভাবান শিল্পীও বটে। আমাদের কলেজের জন্য তুমি এক অমূল্য সম্পদ। তিনি কিছুক্ষণ থামলেন, তারপর আবার বললেন, আমি শুনেছি তুমি নাকি গানও লেখো। জি স্যার, মাঝে মাঝে চেষ্টা করি। খুব ভালো। তোমার ভেতরের এই সৃজনশীলতাকে বাঁচিয়ে রেখো। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা মনকে আরও প্রসারিত করে। আমি আশা করি ভবিষ্যতে তুমি তোমার প্রতিভার আরও বিকাশ ঘটাবে এবং কলেজের মুখ উজ্জ্বল করবে। আপনার এই বিশ্বাস আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা স্যার। আমি অবশ্যই চেষ্টা করব আপনার আশা পূরণ করার। প্রিন্সিপাল স্যার হাসলেন। আমি জানি তুমি পারবে। যাও, এখন বিশ্রাম নাও। তোমরা সবাই অনেক পরিশ্রম করেছো। শুভ স্যারের কাছ থেকে বিদায় নিয়ে যখন বের হলো, তখন তার মন আনন্দে ভরেছিল। প্রিন্সিপাল স্যারের এই আন্তরিক প্রশংসা তার কাজের প্রতি আরও বেশি আগ্রহ সৃষ্টি করলো। তিনি বুঝতে পারছিলেন তার প্রতিভা শুধু বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ নয়,
কলেজের শিক্ষকরাও তার কাজের মূল্যায়ন করছেন। এই স্বীকৃতি তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। অনুষ্ঠান শেষে প্রিন্সিপাল স্যারের এই ধন্যবাদ জ্ঞাপন যেন তার সমস্ত ক্লান্তিকে দূর করে এক নতুন উদ্যমে ভরিয়ে দিল। অনুষ্ঠানের রেশ তখনও ক্যাম্পাসে লেগে আছে। ছাত্রছাত্রীদের মুখে মুখে ঘুরে ফিরছে শুভ ও তার দলের পরিবেশনার প্রশংসা। পরদিন সকালে শুভ যখন বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে চা খাচ্ছিল, তখন তিথি সেখানে এসে উপস্থিত হলো। শুভ, কেমন আছো? আরে তিথি, তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। আসলে গতকালকের তোমার পারফরমেন্সটা এত ভালো লেগেছে যে না বলে থাকতে পারলাম না। আরে না, তোমরা সবাই এত বাড়িয়ে বলছো কেন? আমরা তো জাস্ট একটু চেষ্টা করেছিলাম আর কি। একটু চেষ্টা? তুমি সত্যি অসাধারণ গেয়েছো আর নেচেছো। আমার তো মনে হচ্ছিল যেন কোনো তারকা পারফর্ম করছে। বিশেষ করে ওই গানটা, যেটা তুমি নিজেই লিখেছিলে, সেটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। তুমি আমার লেখা গানটার কথা বলছো? তোমার এত ভালো লেগেছে? হ্যাঁ, প্রত্যেকটা কথা যেন আমার মনের কথা ছিল। আর তোমার গায়কী, ওয়াও! আমার মনে হয় তুমি সিরিয়াসলি গান নিয়ে ভাবা উচিত। তোমার এই কথাগুলো আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা তিথি। আসলে গানটা আমার খুব পছন্দের, তাই নিজের মতো করে লেখার চেষ্টা করি। তাদের মধ্যে কিছুক্ষণ গান আর গতকালকের অনুষ্ঠান নিয়ে আলোচনা হলো। তিথির আন্তরিক প্রশংসা শুভকে আরও বেশি উৎসাহিত করলো। সে বুঝতে পারছিল তিথির চোখে তার জন্য এক বিশেষ মুগ্ধতা রয়েছে। তাদের দুজনের মধ্যে যখন মিষ্টি কথোপকথন চলছিল, তখন শুভের দুষ্টু বন্ধুরা দূর থেকে তাদের লক্ষ্য করছিল। তিথির চলে যেতেই তারা আবার শুভকে ঘিরে ধরল। কিরে শুভ ভাই, ভাবির সাথে আজ সকাল সকাল কি প্রেম লীলা চলছে? আর বলিস না, মেয়ে তো একেবারে ক্লিন বোল্ড। দেখলি না কেমন করে তোর গানের প্রশংসা করছিল? মনে হচ্ছিল যেন তোর প্রেমে হাবুডুবু খাচ্ছি। শুভ ভাই, এবার তো মনে হচ্ছে আর দেরি করা উচিত হবে না। সুযোগ যখন এসেছে একেবারে ছক্কা হাঁকিয়ে দাও। তোরা থামবি? আমি কি বলছি আর তোরা কি বলছিস? ও শুধু গানের প্রশংসা করেছিল, এর মধ্যে আর কিছু নেই। শুধু প্রশংসা? তাহলে তোর মুখটা এত লাল কেন? আর তুইও তো কেমন ভেজা ভেজা চোখে ওর দিকে তাকিয়েছিলি। আমরা কি আর বুঝি না? একদম। আর মেয়েটাও তো তোর গানের একেবারে ফ্যান হয়ে গেছে। এটাই তো সুযোগ ভাই, সুযোগ। তোরা যা তো এখান থেকে, আমার কাজ আছে। কিরে, সত্যি কিছু নেই তো? আমরা কিন্তু সিরিয়াসলি বলছি। হেল্প লাগলে বলিস, ভাবির নম্বর জোগাড় করে দেবো নাকি? যা, তোর একদম ফাইজলামো করবি না। শুভ তাদের ঠাট্টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। তিথির প্রশংসা তার মনে এক মিষ্টি অনুভূতি জাগিয়ে রেখে গিয়েছিল। বন্ধুদের দুষ্টামিগুলো যেন সেই অনুভূতিকে আরও উস্কে দিয়েছিল। এখন শুভের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তিথি কি সত্যি তাকে পছন্দ করে? গ্রীষ্মের ছুটির পর ক্যাম্পাসে ফিরে এসে শুভ আর তিথির বন্ধুত্ব আরও গভীর হয়েছে। একে অপরের সান্নিধ্যে তাদের ভালো লাগে। ক্যাম্পাসের পরিচিত কোণগুলোই তারা প্রায় একসাথে সময় কাটায়। তবে তাদের মধ্যকার অনুভূতি এখনও বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে স্পষ্ট কোনো রূপ নেয়নি। একদিন বিকেলে ভার্সিটির একটি পূর্ণ সেমিনার কক্ষে তারা একসাথে বসে অ্যাসাইনমেন্টের কাজ করছিল। ঘরটি প্রায় ফাঁকা, শুধু তারা দুজনে। আরও দূরে একজন শিক্ষক নিজেদের কাজে ব্যস্ত। বাইরে বৃষ্টি পড়ছিল আর জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়ার মিষ্টি আওয়াজ ভেসে আসছিল। কাজ করতে করতে হঠাৎ করেই শুভ অনুভব করলো তার হাতের কনুইয়ের সাথে তিতির হাতের কনুই স্পর্শ হয়েছে। সামান্য স্পর্শ হলো, দুজনের শরীরে যেন একটা মৃদু শিহরণ অনুভব হলো। তারা দুজনেই দ্রুত নিজেদের হাত সরিয়ে নিল, একে অপরের দিকে অপ্রস্তুতভাবে তাকালো। কিছুক্ষণ নীরবতা, বৃষ্টির একটানা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। শুভ মাথা নিচু করে আবার লেখার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার মন পড়ে রইল সেই সামান্য স্পর্শে। তিতিরও একই অবস্থা, তার গালে সামান্য লালচে হয়ে উঠেছে আর সে কলম ধরেও কিছু লিখতে পারছে না। হঠাৎ করে ঘরটির আলো চলে গেল, চারিদিকে খুঁটখুঁটে অন্ধকার। বৃষ্টির শব্দ আরও তীব্র হলো। শুভ প্রথমে একটু ঘাবড়ে গেল, পরক্ষণে তিথির কথা মনে পড়ল। তিথি, তুমি ঠিক আছো? ভয় লাগছে? অন্ধকারে তিথির কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, একটু ভয় করছে। শুভ অনুভব করলো তিথির গলার স্বরে সামান্য কাঁপুনি। সে দ্বিধা করলো কিছুক্ষণ, তারপর অন্ধকারে হাত বাড়িয়ে তিথির হাত খুঁজে নিল।
তাদের হাত স্পর্শ হতেই তিথি যেন একটু আশ্বস্ত হলো। তার হাতের কাঁপুনি কমলো। শুভ নীরবে তিথির হাত ধরে রইল। অন্ধকারে সেই স্পর্শ যেন তাদের মধ্যে এক নতুন সংযোগ স্থাপন করলো, এক ধরনের নির্ভরতা আর উষ্ণতা। কিছুক্ষণ পর জেনারেটর চালু হওয়ার আলো ফিরে এলো। শুভ তাড়াতাড়ি তিথির হাত ছেড়ে দিল। দুজনেই একে অপরের দিকে লজ্জিতভাবে তাকালো। তাদের চোখে এক ধরনের অস্বস্তি আর অন্যরকম এক অনুভূতি খেলা করছিল। অন্ধকারে হাত ধরে সেই মুহূর্তটি যেন তাদের অজান্তেই একটি রোমান্টিক পরিস্থিতি সৃষ্টি করেছিল। তিথি তাড়াতাড়ি তার বইপত্র গুছিয়ে ফেলল। আমার মনে হয় এখন আমার যাওয়া উচিত, বৃষ্টিও কমে এসেছে। হ্যাঁ ঠিক আছে, আমি আমি তোমাকে এগিয়ে দিতে পারি। তিথি মাথা নেড়ে রাজি হলো। তার নীরবে হেঁটে করিডোর পার হলো। তাদের মধ্যে কিছুক্ষণ আগে সেই অপ্রত্যাশিত স্পর্শের রেশ তখনও বিদ্যমান। সেই অন্ধকার আর হাতের স্পর্শ দুটোই যেন তাদের মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করে গেল, যার অর্থ তার দুজনে হয়তো পুরোপুরি বুঝতে পারছিল না, কিন্তু অনুভব করতে পারছিল গভীরভাবে। সেই অপ্রত্যাশিত রোমান্টিক মুহূর্তের পর শুভ ও তিথির মধ্যে একটি অস্পষ্ট দূরত্ব তৈরি হলেও সেটা খুব বেশি দিন স্থায়ী হলো না। বরং সেই ঘটনা তাদের একে অপরের প্রতি অনুভূতিকে আরও স্পষ্ট করে তুলল। তারা দুজনেই বুঝতে পারছিল তাদের মধ্যকার সম্পর্ক কেবল বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। তবে সেই নতুন অনুভূতিকে তার ঠিক কী নামে ডাকবে তা নিয়ে দুজনেই কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। বৃষ্টি থেমে যাওয়ার পর থেকে ক্যাম্পাসে তাদের দেখা হলেই তারা একে অপরের দিকে তাকিয়ে স্মিত হাসত। সেই রাতের অন্ধকারের স্পর্শ যেন তাদের মধ্যে একটি গোপন বোঝাপড়া তৈরি করে দিয়েছিল। তারা দুজনেই অনুভব করেছিল তাদের হৃদয়ের হৃদস্পন্দন যেন একই তালে বাজে। এরপর থেকে তাদের একসাথে সময় কাটানো আরও বেড়ে গেল। ক্লাসের ফাঁকে, ক্যান্টিনে, লাইব্রেরিতে, যেখানে সুযোগ পেত তারা একে অপরের সাথে কথা বলতো। তাদের আলোচনার বিষয়বস্তু ধীরে ধীরে পরিবর্তিত হলো। এখন তারা শুধু পড়াশোনা বা বন্ধুদের গল্প নয়, নিজের স্বপ্ন, ভয় আর ভবিষ্যতের পরিকল্পনা একে অপরের সাথে ভাগ করে নিত। শুভ তিথির কাছে তার লেখা নতুন গানগুলো আগ্রহ নিয়ে শোনাতো, আর তিথিও তার পছন্দের কবিতার গভীর অর্থ শুভকে বুঝিয়ে বলতো। তাদের এই আন্তরিক আদান প্রদান তাদের মানসিক দূরত্ব কমিয়ে এনেছিল অনেকটাই। তারা একে অপরের নীরবতা বুঝতে পারত এবং একে অপরের খারাপ লাগার দিনে নিঃশব্দে পাশে থাকতো। একদিন শুভ তিথিকে ক্যাম্পাসের পাশে একটি পুরনো কফি শপে নিয়ে গেল। কফি শপের মালিক প্রবীণ মানুষ জনাব রহমান শুভকে ছোটবেলা থেকেই চেনেন। তিনি সবসময় হাসিমুখে তাদের অভ্যর্থনা জানাতেন। সেই শান্ত পরিবেশে তারা অনেকক্ষণ ধরে কথা বলল। শুভ তিথির চোখের দিকে তাকিয়ে বলল, তিথি, তুমি জানো, তোমার সাথে কথা বললে আমার মনে হয় যেন সব চিন্তা দূর হয়ে যায়। তুমি আমার খুব ভালো বন্ধু। তুমিও আমার খুব ভালো বন্ধু শুভ। তোমার সাথে কথা বলতে আমারও খুব ভালো লাগে। তুমি সবসময় আমার কথা মন দিয়ে শোনো এবং সঠিক পরামর্শ দাও। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে আরও গভীর হতে শুরু করলো। তারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল আর যত্নবান হয়ে উঠল। শুভ প্রায়ই তিথির কলেজের গেটে তাকে পৌঁছে দিত। একদিন তিথি তার বান্ধবী রিয়াকে শুভর সাথে পরিচয় করিয়ে দিল। রিয়া ছিল প্রাণচঞ্চল আর মিশুক প্রকৃতির মেয়ে। প্রথম দেখাতেই শুভ আর রিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। রিয়া প্রায়ই তাদের সাথে ক্যান্টিনে বা ক্যাম্পাসের বিভিন্ন আড্ডায় যোগ দিত। অন্যদিকে শুভ তার বন্ধু অর্ণবের সাথে তিথির অনেক কথা শেয়ার করত। অর্ণব ছিল শান্ত ও বুদ্ধিমান ছেলে। সে শুভকে তিথির প্রতি তার অনুভূতির গভীরতা বোঝাতে সাহায্য করত এবং তাদের সম্পর্ক নিয়ে বাস্তবসম্মত পরামর্শ দিত। অর্ণব মনে করত শুভ তিথির মধ্যকার এই বিশেষ বন্ধন ধীরে ধীরে ভালোবাসার দিকেই এগোচ্ছে। একদিন বিকেলে শুভ আর তিথি লেকের ধারে বসে সূর্যাস্ত দেখছিল। শান্ত জলের উপর আস্তগামী সূর্যের সোনালি আভা পড়ছিল। এক মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছিল। নীরবতা ভেঙে তিথি বলল, শুভ, আমার মনে হয় আমরা দুজনেই একটা বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাই না? হ্যাঁ তিথি, আমারও তাই মনে হয়। তুমি আমার জীবনে আসার পর থেকে সব কিছু যেন আরও সুন্দর হয়ে উঠেছে। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে আরও গভীর ও আন্তরিক হয়ে উঠল। তারা একে অপরের প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ল। তাদের মধ্যকার সেই আকর্ষণ এখন আর শুধু
হালকা ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এক গভীর ভালোবাসার সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল তাদের জীবনের এই নতুন অধ্যায়ে। রিয়া আর অর্ণবের মতো নতুন বন্ধুরা তাদের পাশে থেকে তাদের সম্পর্কের গতিপথকে আরও মজবুত করে তুলছিল। সেই অন্ধকারের স্পর্শ এবং তারপরের নীরব বোঝাপড়া, এসব মিলিয়ে শুভ আর তিথির বন্ধুত্ব এক নতুন গভীরতায় পৌঁছেছিল, যা হয়তো খুব শীঘ্রই ভালোবাসার রঙিন স্বপ্নে রূপান্তরিত হতে পারত। সময়ের স্রোতে শুভ আর তিথির বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো। ক্যাম্পাসের প্রতিটি কোণ, প্রতিটি মুহূর্তে যেন তাদের দুজনের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে রইল। রিয়া আর অর্ণব তাদের এই সুন্দর সম্পর্কে নীরব দর্শক ও বন্ধু হিসাবে পাশে ছিল সব সময়। রিয়া তিথিকে শুভর ভালো দিকগুলো আরও ভালোভাবে বুঝতে সাহায্য করত, আর অর্ণব শুভকে তিথির প্রতি তার অনুভূতির গভীরতা নিয়ে আত্মবিশ্বাসী হতে উৎসাহিত করত। তবে তাদের হৃদয়ের গভীরতম অনুভূতি এখনও স্পষ্ট কোনো ভাষায় প্রকাশ পায়নি। একদিন বসন্তের এক বিকেলে যখন ক্যাম্পাসের কৃষ্ণচূড়া গাছগুলো লাল রঙে সেজে উঠেছে, শুভ তিথিকে তাদের প্রিয় কফি শপে নিয়ে গেল। জনাব রহমান আজ তাদের জন্য নিজের হাতে স্পেশাল কফি বানিয়ে এনেছিলেন। কফি পান করতে করতে শুভ আনমনে বাইরে তাকিয়েছিল। তিথি, তুমি কি কখনো ভেবেছো আমাদের ভবিষ্যৎটা কেমন হবে, মানে বন্ধু হিসেবে? বন্ধু হিসেবে তো তুমি সবসময় আমার পাশে থাকবে শুভ, এটা আমার বিশ্বাস। শুধু বন্ধু? আমাদের মধ্যে কি আর কোনো সম্ভাবনা নেই তিথি? আমি জানি না শুভ, আমার একটু সময় দরকার। সব কিছু এত তাড়াতাড়ি হচ্ছে, আমি একটু দ্বিধাগ্রস্ত। তাদের মধ্যে একটি নীরবতা নেমে এলো। শুভ বুঝতে পারছিল তিথি তার প্রতি দুর্বল হলো কোনো একটা কারণে নিজেকে গুটিয়ে রাখছে। কয়েকদিন পর অর্ণব শুভকে একটি পরামর্শ দিল। কিরে দোষ, তুই আর কতদিন অপেক্ষা করবি? মেয়েটা তো তোকে পছন্দ করে, এটা স্পষ্ট। সাহস করে নিজের মনের কথা খুলে বল, না বললে বুঝবি কি করে ওর মনে কি আছে। কিন্তু যদি তিথি রাজি না হয়, আমাদের বন্ধুত্বটাও তো নষ্ট হয়ে যাবে। আরে না, এত ভয় পেলে চলবে? ঝুঁকি না নিলে কিছুই পাওয়া যায় না। আমার মনে হয় তিথির মনেও তোর জন্য বিশেষ অনুভূতি আছে, শুধু একটু সাহস দেখা। অর্ণবের কথায় শুভ কিছুটা সাহস পেল। সে মনে স্থির করল আর অপেক্ষা নয়, তিথিকে তার মনের কথা জানাবে। একদিন বিকেলে শুভ তিথিকে ক্যাম্পাসের লেকের ধারে ডেকে পাঠালো। শান্ত জলের পাশে তারা দুজন মুখোমুখি বসলো। শুভর মুখ দেখে তিথি বুঝতে পারছিল আজ হয়তো কিছু বিশেষ কথা বলতে চাই সে। হ্যাঁ তিথি, আমরা অনেক দিন ধরে বন্ধু। এই সময়টাতে তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছ তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমার হাসি, তোমার কথা, তোমার সব কিছু আমার খুব প্রিয়। তিথির বলার পর শুভের পৃথিবী যেন নতুন আলোয় ভরে গেল। তাদের বন্ধুত্ব অবশেষে ভালোবাসার পূর্ণতা পেল। এখন শুভর একটাই ইচ্ছে, তিথিকে আনুষ্ঠানিকভাবে প্রপোজ করা, তাদের ভালোবাসার প্রথম স্মৃতিটাকে আরও সুন্দর ও স্মরণীয় করে রাখা। এই পরিকল্পনার জন্য সে তার বন্ধুদের সাহায্য চাইল। প্রথমেই শুভ অর্ণবের সাথে কথা বলল। অর্ণব সবসময় শুভর পাশে থেকেছে, তাই এই বিশেষ মুহূর্তে তার পরামর্শ অপরিহার্য ছিল। দোস্ত, আমি ভাবছি তিথিকে সুন্দর করে প্রপোজ করব, কিন্তু কিভাবে করব ঠিক বুঝতে পারছি না। অবশেষে তোর সাহস হলো? চিন্তা করিস না, আমরা আছি তোর সাথে। তিথির পছন্দ অপছন্দ তো তুই জানিস, এমন কিছু কর যা ওর মন ছুঁয়ে যায়। এরপর শুভ রিয়ার সাথে দেখা করলো। তিথির বান্ধবী হিসেবে রিয়ার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল। রিয়া, তিথির কি পছন্দ? কোন জায়গায় ও যেতে ভালোবাসে? কোনো বিশেষ ফুল বা রং ওর প্রিয়? আরে বাহ, ফাইনালি তিথির গোলাপ খুব পছন্দ, বিশেষ করে হালকা গোলাপি। আর ও শান্ত সুন্দর জায়গা ভালোবাসে। আমাদের ভার্সিটির পেছনের বাগানটা ওর খুব প্রিয়। শুভ বন্ধুদের সাথে আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করলো। তার ঠিক করলো ভার্সিটির পেছনের বাগানে একটি সুন্দর সন্ধ্যায় শুভ তিথিকে প্রপোজ করবে। বাগানটিকে হালকা আলো আর ফুল দিয়ে সাজানো হবে। শুভ নিজের লেখা একটি গান গাইবে এবং তারপর তিথিকে তার মনের কথা জানাবে। পরিকল্পনা অনুযায়ী শুভ আর তার বন্ধুরা মিলে অনুষ্ঠানের আগের দিন থেকেই প্রস্তুতি শুরু করলো।
অর্ণব আলো ব্যবস্থা করলো। রিয়া বাগানটিকে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজালো, যার মধ্যে হালকা গোলাপি গোলাপ ছিল প্রধান। শুভ নিজে সে বিশেষ গানটির শেষ মুহূর্তেই রিহার্সেল করতে লাগলো। প্রস্তুতি শেষ হলে শুভ তিথিকে ফোন করে বলল সন্ধ্যায় ক্যাম্পাসের পেছনে বাগানে তার জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। তিথি প্রথমে কিছুটা অবাক হলেও শুভের উৎসে রাজি হলো। সন্ধ্যা নামতেই তিথি যখন বাগানে এলো তখন সে অবাক হয়ে গেল। পুরো বাগানটি হালকা রঙিন আলোয় ঝলমল করছে, আর নানা ধরনের ফুলের মিষ্টি গন্ধে ভরে উঠেছে চারপাশ। মাঝখানে একটি ছোট মঞ্চের মতো তৈরি করা হয়েছে, যেখানে শুভ গিটার হাতে দাঁড়িয়েছিল। তার চারপাশে অর্ণব আর রিয়া হাসি মুখে তাকিয়ে আছে। শুভ তিথিকে কাছে ডাকলো এবং তার লেখা সেই বিশেষ গানটি গাইতে শুরু করলো। গানটির প্রতিটি কথা ছিল তিথির প্রতি তার গভীর ভালোবাসার প্রকাশ। গান শেষ হওয়ার পর শুভ গিটার রাখলো এবং তিথির দিকে তাকালো। তিথি, তুমি আমার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছো। তোমার ভালোবাসা আমার চলার পথের সঙ্গী। আজ এই সুন্দর পরিবেশে আমার বন্ধুদের সাক্ষী রেখে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কি আমার জীবনসঙ্গী হবে? আমার সাথে সারা জীবন থাকবে? শুভ একটি হালকা গোলাপি গোলাপ হাতে তিথির দিকে এগিয়ে ধরল। তিথির চোখে জল চিকচিক করছিল। সে হাসি মুখে গোলাপটি গ্রহণ করলো এবং মাথা নেড়ে তার সম্মতির কথা জানালো। হ্যাঁ শুভ, আমি তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। শুভ আনন্দে অর্ণব আর রিয়া করতালি দিয়ে তাদের অভিনন্দন জানালো। সেই শান্ত বাগানে তাদের বন্ধুদের ভালোবাসার মাঝে শুভ আর তিথি ভালোবাসার প্রস্তাব পূর্ণতা পেল। এক নতুন সুন্দর ভবিষ্যতের সূচনা হলো। শুভ আর তিথির প্রেমের শুরুটা ছিল মিষ্টি আর স্নিগ্ধ। প্রপোজ করার পর তাদের সম্পর্কের বাঁধন আরও দৃঢ় হলো। ক্যাম্পাসের আনাচে কানাচে তাদের একসাথে দেখা যেত। কখনো হাতে হাত ধরে হেঁটে বেড়ানো, কখনো কফি শপে ঘন্টার পর ঘন্টা গল্প করা, আবার কখনো শুধু একে অপরের পাশে নীরবে বসে থাকা। তাদের চোখে মুখে সবসময় ভালোবাসার দ্রুতি লেগে থাকতো। তাদের প্রেম জীবনের প্রথম দিকের মুহূর্তগুলো ছিল খুবই রোমান্টিক। শুভ প্রায় তিথির জন্য তার লেখা নতুন গান গাইতো, আর তিথি মুগ্ধ হয়ে সেই গান শুনত। কখনো তারা রাতের আকাশে তারাদের মেলা দেখত, কখনো পূর্ণিমা রাতে ক্যাম্পাসের লেকের ধারে বসে যাদের আলোয় নিজেদের হারিয়ে ফেলত। ছোট ছোট মুহূর্তগুলো তাদের কাছে অমূল্য হয়ে উঠত। একদিন শুভ তিথিকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য তার হোস্টেলে গিয়ে হাজির হলো। তিথি তখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। শুভকে দেখে সে প্রথমে অবাক হলো, পরে তার মুখে হাসি ফুটে উঠল। শুভ তিথির হাতে একটি ছোট্ট প্যাকেট ধরিয়ে দিল। প্যাকেটটি খুলে তিথি দেখল তার প্রিয় হালকা গোলাপি রঙের এক গুচ্ছ গোলাপ, আর শুভর লেখায় একটি ছোট্ট প্রেমের কবিতা। তিথির চোখে জল এসে গেল। সে আবেগে আপ্লুত হয়ে শুভকে জড়িয়ে ধরল। অন্যদিকে তিথিও শুভকে ভালোবাসে ভরিয়ে দিত। শুভ যখন পরীক্ষার চাপে অস্থির থাকত, তিথি তখন তার পাশে বসে তাকে সাহস জোগাতো, নিজের হাতে কফি বানিয়ে খাওয়াতো। কখনো তারা একসাথে পুরোনো দিনে সিনেমা দেখত, কখনো বৃষ্টির দিনে রিকশায় ঘুরে বেড়াতো। তাদের ভালোবাসার প্রতিটি ছোঁয়া ছিল আন্তরিক আর গভীর। তাদের বন্ধুদের সার্কেলে তাদের প্রেম নিয়ে অনেক আলোচনা হতো। রিয়া আর অর্ণব সবসময় তাদের পাশে থাকতো, তাদের খুনসুটি আর ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করত। জনাব রহমানও তাদের কফি শপে তাদের একসাথে দেখে খুব খুশি হতেন, তাদের ভালোবাসার গল্প শুনতেন। একদিন শুভ তিথিকে তাদের প্রথম দেখা হওয়ার জায়গা ভার্সিটির পেছনের বাগানে নিয়ে গেল। সেখানে গিয়ে শুভ হাঁটু গেড়ে বসে একটি ছোট্ট রিং বের করলো। তিথি, আজ থেকে আমাদের ভালোবাসার পথ আরও এক ধাপ এগিয়ে যাক। এই আংটিটা আমার ভালোবাসার প্রতীক। তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে? তিথির চোখে আবার জল এলো, তবে এটা ছিল আনন্দের জল। সে হাসি মুখে হাত বাড়িয়ে দিল, আর শুভ তার আঙ্গুলে আংটিটি পরিয়ে দিল। সেই শান্ত বাগানে তাদের ভালোবাসার প্রথম প্রস্তাবের স্থানেই তাদের বাগদান সম্পূর্ণ হলো, এক নতুন সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। তাদের প্রেম জীবনের প্রতিটি মুহূর্ত ছিল রোমান্টিকতায় ভরপুর, যা তাদের সম্পর্ককে আরও মজবুত আর গভীর করে তুলেছিল। শুভ আর তিথির প্রেম শুধু আবেগ আর রোমান্টিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা গভীর যত্ন আর একে অপরের প্রতি শ্রদ্ধার উপরে প্রতিষ্ঠিত ছিল। তাদের ভালোবাসার প্রতিটি মুহূর্তে একে অপরে তার প্রতি তাদের আন্তরিক কেয়ারিং স্পষ্ট হয়ে উঠত। শুভ সবসময় তিথির ছোট ছোট প্রয়োজনগুলোর খেয়াল রাখত,
তিথির পছন্দের ফুল মনে করে এনে দেওয়া, তার মন খারাপ থাকলে পছন্দের গান গেয়ে শোনানো, কিংবা ক্লান্ত থাকলে নিজের হাতে চা বানিয়ে দেওয়া, এগুলো ছিল শুভর নিত্যদিনের অভ্যাস। তিথি কোনো শারীরিক অসুস্থতা হলে শুভ তার ক্লাসে নোটস এনে দিত, সময় করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত এবং সুস্থ না হওয়া পর্যন্ত তার পাশে থাকতো। অন্যদিকে তিথিও শুভের প্রতি তার ভালোবাসার প্রকাশ ঘটাতো নানাভাবে। শুভ যখন পরীক্ষার জন্য রাত জেগে পড়তো, তিথি তার জন্য গরম খাবার নিয়ে যেত। মাঝরাতে ঘুম ভেঙে গেলে মাথায় হাত বুলিয়ে দিত। শুভ কোনো কারণে হতাশ হলে তিথি তাকে উৎসাহ দিত, তার স্বপ্ন পূরণের জন্য অনুপ্রেরণা যোগাতো। শুভ গান লেখার সময় তিথি নীরবে তার পাশে বসে থাকতো, প্রয়োজন অনুযায়ী সাহায্য করত। তাদের যত্ন শুধু ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ ছিল না, বরং তা তাদের বন্ধু এবং পরিবারের প্রতিও বিস্তৃত ছিল। শুভ তিথির দিদি সুমনা ম্যামের সাথে ধীরে ধীরে একটি ভালো সম্পর্ক তৈরি করে নিয়েছিল। শুভ প্রায়ই সুমনা ম্যামের সাথে দেখা করত, তার খোঁজ খবর নিত। তিথিও শুভের বন্ধুদের খুব ভালোবাসত। তিথি আর অর্ণবের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হয়েছিল। তারা একসাথে মুভি দেখতে যেত, ক্যাম্পাসের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করত। শুভর পরিবারের সদস্যদের সাথেও তিথি খুব সহজে মিশে গিয়েছিল। শুভের মা বাবা তিথিকে তাদের মেয়ের মতোই স্নেহ করতেন। তাদের ভালোবাসার একটি বিশেষ দিক ছিল একে অপরের প্রতি তাদের অগাধ বিশ্বাস ও সম্মান। তারা কখনোই একে অপরের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করত না, বরং সবসময় একে অপরের সিদ্ধান্তকে মর্যাদা দিত। তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হলে তারা শান্তভাবে আলোচনা করে তার সমাধান করত। তাদের প্রেম জীবনের প্রতিটি দিন ছিল একে অপরের প্রতি গভীর যত্ন আর ভালোবাসার প্রকাশ। ছোট ছোট কাজের মাধ্যমে তারা বুঝিয়ে দিত যে তারা একে অপরের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তাদের এই যত্নশীল ভালোবাসায় তাদের সম্পর্ককে সময়ের সাথে সাথে আরও মজবুত করে তুলেছিল। কলেজের বার্ষিক ট্যুরের ঘোষণা আসতেই শুভ আর তিথির মধ্যে উৎসাহের ঢেউ লাগলো। বন্ধুদের সাথে দূরে কোথাও ঘুরতে যাওয়া, নতুন কিছু দেখা, এই ভাবনাতেই তারা রোমাঞ্চিত ছিল। এই ট্যুর তাদের ভালোবাসার জীবনে আরও কিছু রঙিন স্মৃতি যোগ করার সুযোগ করে দিল। ট্যুরের গন্তব্য ছিল সমুদ্র উপকূলবর্তী একটি সুন্দর শহর। শুভ, তিথি, রিয়া, অর্ণব এবং তাদের অন্যান্য বন্ধুরা মিলে একটি বড় দল রওনা হলো। বাসে গান, হাসি, ঠাট্টার মধ্য দিয়ে তাদের জার্নি শুরু হলো। শুভ সবসময় তিথির পাশে ছিল, তার আরামের খেয়াল রাখছিল। তিথিও শুভকে গান গাওয়ার জন্য উৎসাহিত করছিল। সমুদ্র শহরে পৌঁছাতেই তার একটি রিসোর্টে উঠল। রিসোর্টের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য ছিল মুগ্ধ করার মতো। শুভ আর তিথি সমুদ্রের নীল জলরাশি আর বালুকাময় সৈকত দেখে অভিভূত হয়ে গেল। তারা দুজনেই হাতে হাত ধরে সৈকতে হেঁটে বেড়াতো। সমুদ্রের ঢেউয়ের গর্জন আর বাতাসের শীতল স্পর্শ তাদের মনকে প্রশান্তি এনে দিত। প্রথম দিন তারা বিভিন্ন সমুদ্র সৈকত ঘুরে দেখল। তিথি ঝিনুক আর নুড়ি পাথর কুড়ালো, শুভ তার ছবি তুলল। বিকেলে তারা একসাথে সূর্য অস্ত্র দেখল। সমুদ্রের দিগন্তে লাল আর কমলা রঙের খেলা তাদের ভালোবাসার মতোই রঙিন হয়ে উঠেছিল। রাতে ক্যাম্পফায়ারের আয়োজন করা হয়েছিল, যেখানে সবাই মিলে গান গাইল, নাচলো আর নিজেদের জীবনের গল্প শেয়ার করলো। শুভ তিথির জন্য তার লেখা একটি রোমান্টিক গান গেয়েছিল, যা শুনে তিথির চোখে জল এসে গিয়েছিল। পরের দিন তারা একটি দ্বীপে ঘুরতে গেল। সেখানে তারা বোটিং করলো এবং সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করলো। তিথি কিছুটা ভয় পেল, শুভ সবসময় তার পাশে ছিল, তার হাত ধরে সাহস জুগিয়েছিল। দ্বীপে তারা একসাথে ছবি তুলল, যা তাদের ভালোবাসার সুন্দর স্মৃতি হয়ে থাকবে। ট্যুরের সময় শুভ আর তিথি একে অপরের আরও কাছে এসেছিল। তারা বুঝতে পারছিল প্রকৃতির এই সুন্দর পরিবেশে তাদের ভালোবাসা আরও গভীর হচ্ছে। ছোট ছোট মুহূর্তগুলো, যেমন হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া, একসাথে আইসক্রিম খাওয়া, কিংবা রাতের আকাশে অজস্র তারার নিচে বসে গল্প করা, তাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলেছিল। রিয়া আর অর্ণব সবসময় তাদের সাথে ছিল, তবে তারা শুভ আর তিথিকে নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দিত। তারা দুজনও একে অপরের সাথে বেশ আনন্দ করছিল। ট্যুরের শেষ দিন তারা স্থানীয় কিছু ঐতিহাসিক স্থান ঘুরে দেখল এবং সেখানকার সংস্কৃতি সম্পর্কে জানল। ফেরার পথে বাসে সবাই কিছুটা ক্লান্ত হলো। তাদের মনে ছিল একরাশ আনন্দ আর নতুন স্মৃতি।
কলেজের এই ট্যুর শুধু একটি ভ্রমণই ছিল না, বরং শুভ আর তিথির ভালোবাসার পথে একটি সুন্দর মাইলফলক হয়ে রইল। তারা বুঝতে পারছিল জীবনের প্রতিটি পথ তারা এভাবেই একসাথে পার করতে চায়, ভালোবাসা আর যত্নের সাথে। কলেজের ট্যুরে শুধু শুভ আর তিথির রোমান্টিক মুহূর্তগুলোই ছিল না, বরং বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আর মজাদার কথোপকথনে পুরো ভ্রমণটাই ছিল প্রাণবন্ত। বাসের যাত্রা থেকে শুরু করে সমুদ্র সৈকতে ঘোরাঘুরি সবখানেই চলছিল সরগরম আলোচনা আর দুষ্টামি। বাসে যাত্রা করার সময় রিয়া তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে গান ধরল, আর বাকি সবাই তাতে তাল মেলালো। অর্ণব তার মজার জোকস দিয়ে সবাইকে হাসিয়ে অস্থির করে তুলেছিল। শুভ আর তিথি একে অপরের পাশে বসে তাদের বন্ধুদের আনন্দ উপভোগ করছিল, মাঝে মাঝে নিজেরাও আলোচনায় যোগ দিচ্ছিল। সমুদ্র সৈকতে গিয়ে আমি হারিয়ে যাব। এই শুভ, তুই তো ভালো গান গাইস, ধর একটা। আরে ধুর, বাস জানি তার গান, তোরা গাইছিস তো, আমি শুনি। তিথি, তোমার কিছু পছন্দের গান আছে নাকি? আমার তেমন কোনো পছন্দের নেই, তবে তোমাদের গান শুনতে ভালো লাগছে। রিয়া তো ফাটাফাটি গাইছে। ফাটাফাটি গাইছে বলিস না, আমার তো মনে হচ্ছে বাস ড্রাইভারও গান শুনে ভুল রাস্তায় না চলে যায়। আরে অর্ণব ভাই, তুমি শুধু খারাপ কথা বলো। রিয়ার গলা তো একদম কোকিলের মতো। দেখলি তো অর্ণব, অন্তত একজন তো আমার গানের কদর করলো। এই সাকিব, তুমিও একটা গান শোনাও দেখি। সাকিব কিছুটা লজ্জা পেয়েও শেষ পর্যন্ত একটি লোকগান গিয়ে শোনায়, যা শুনে সবাই হাততালি দেয়। সমুদ্র সৈকতে পৌঁছে সবাই যখন বালুকাময় তীরে দৌড়াদৌড়ি করছিল, তখন তিথি ঝিনুক কুড়াতে ব্যস্ত ছিল। শুভ তার কাছে গিয়ে বলল, কি ব্যাপার মেম সাহেব, এত মনোযোগ দিয়ে কি দেখছেন? কোনো গুপ্তধন নাকি? গুপ্তধন না তো কি, দেখো তো এটা কত সুন্দর। সে একটি চকচকে ঝিনুক দেখায়। তখনই অর্ণব পিছন থেকে এসে বলে, আরে বাহ, এটা তো সত্যি সুন্দর, আমার জন্য একটা খুঁজে দাও তো তিথি। তাদের মধ্যে ঝিনুক খোঁজার প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যা দেখে শুভ আর রিয়া হেসে লুটুপুটি খায়। ক্যাম্পফায়ারের রাতে সবাই যখন গোল হয়ে বসেছিল, তখন অর্ণব ভূতের গল্প শুরু করলো। তোমরা কি জানো এই সমুদ্র সৈকতে রাতে নাকি অনেক রহস্যময় আত্মা ঘুরে বেড়ায়? কি বলছিস তুই? থাম, আমার ভয় লাগছে। ভয় নেই রিয়া, অর্ণব শুধু ভয় দেখাচ্ছে, ওসব কিছু না। আরে না না, আমি শুনেছি আমাবস্যার রাতে নাকি। তাদের ভূতের গল্প চলতে থাকে, কেউ ভয় পায় আবার কেউ হাসে। তিথি শুভর হাত শক্ত করে ধরে রাখে। পরের দিন দ্বীপে বোটিং করার সময় রিয়া হঠাৎ করে একটি সেলফি তোলার প্রস্তাব দেয়। এই সবাই একসাথে একটা সেলফি হোক, সমুদ্র আর আমরা, ক্যাচ। সবাই হাসি মুখে একসাথে পোজ দেয়। তিথি শুভর কাঁধে মাথা রাখে। সেই ছবিটি তাদের ট্যুরের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকে। ফেরার পথে বাসে সবাই ক্লান্তিতে ঢুলছিল, তবে তাদের মুখে ছিল আনন্দের ছাপ। অর্ণব তখনও তার ভাঙ্গা ক্যাসেট প্লেয়ারে পুরোনো দিনের গান বাজাচ্ছে, যা শুনে কেউ হাসছে আবার কেউ ঘুমিয়ে পড়েছে। খুব ভালো কাটলো, তাই না? তিথি শুভর কাঁধে মাথা রেখে বলল, হ্যাঁ, অসাধারণ। বন্ধুদের সাথে এত আনন্দ অনেকদিন পর করলাম, আর তোমার সাথে তো প্রতিটা মুহূর্তই স্পেশাল। তাদের কথোপকথনে মিশেছিল বন্ধুত্ব, ভালোবাসা আর একরাশ অমলিন স্মৃতি, যা তাদের কলেজের ট্যুরটিকে সত্যি স্মরণীয় করে রেখেছিল। কলেজের ব্যস্ত রুটিনের ফাঁকে সুবার তিথি প্রায় নিজেদের জন্য একটু সময় বের করে নিত। তাদের ভালোবাসার ছোট্ট জগৎটা ক্যাম্পাসের সবুজ চত্বর থেকে মাঝে মাঝে শহরের কোনো নীরব পার্কে স্থানান্তরিত হতো। ইট কাঠের শহরের মাঝে এক টুকরো সবুজের ছোঁয়া যেন তাদের সম্পর্ককে আরও সতেজ করে তুলত। শহরের কোলাহল থেকে দূরে কোনো শান্ত বিকেলে তারা দুজনে গিয়ে বসত পার্কের কোনো নির্জন বেঞ্চে। হাতে হাত রেখে ঘন্টার পর ঘন্টা তারা একে অপরের সাথে কথা বলতো। কখনো ভবিষ্যতের স্বপ্ন আঁকত, কখনো পুরনো দিনের স্মৃতি রোমান্থর করত, আবার কখনো শুধু একে অপরের পাশে নীরবে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। পার্কের সবুজ গাছ, রঙিন ফুল, আরও উঁচু উঁচু গাছপালা তাদের ভালোবাসার নীরব সাক্ষী থাকত। শুভ প্রায় তিথির জন্য পার্কের ফুলের দোকান থেকে তাজা গোলাপ কিনে আনত। হালকা গোলাপি রঙের সেই গোলাপগুলো তিথি খুব প্রিয় ছিল। গোলাপ হাতে পেলে তিথির মুখে যে মিষ্টি হাসি ফুটত, সেটাই ছিল শুভর কাছে সবচেয়ে মূল্যবান উপহার। একদিন পার্কে ঘুরতে ঘুরতে শুভ তিথিকে একটি পুরনো বটগাছের নিচে নিয়ে গেল। গাছটি অনেক পুরনো,
তার ডালপালা চারিদিকে ছড়িয়েছিল। শুভ বলল, তিথি, এই গাছটা দেখো, কত পুরনো, কত স্মৃতি এর নিচে জমে আছে। আমাদের ভালোবাসার গল্পটাও যেন এই গাছের মতোই দীর্ঘ আর গভীর হয়। তিথি শুভর হাত ধরে বলল, নিশ্চয়ই হবে শুভ। আমাদের ভালোবাসা সময়ের সাথে সাথে আরো মজবুত হবে। তারা দুজনে সেই বটগাছের নিচে কিছুক্ষণ নীরবে বসে রইল। পাখির কিচিমিচির আর পাতার মর্মর ধ্বনি তাদের ভালোবাসা নীরব সঙ্গীত হয়ে বাজছিল। একদিন পার্কে একটি ছোটখাটো মেলা বসেছিল। শুভ আর তিথি একসাথে মেলা ঘুরে দেখল। রঙিন বেলুন, হাতে বানানো গহনা আর নানা ধরনের খাবারের স্টল, সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। শুভ তিথির জন্য একটি রঙিন কাচের চুড়ি কিনল, আর তিথি শুভর জন্য কিনল তার প্রিয় ব্যান্ডের একটি গানের সিডি। ছোট ছোট এই উপহারগুলো তাদের ভালোবাসাকে আরও মিষ্টি করে তুলত। পার্কে ঘুরতে যাওয়াটা শুধু সময় কাটানো বা গল্প করাই ছিল না, এটা ছিল তাদের একে অপরের আরও গভীরে ডুব দেওয়ার সুযোগ। শহরের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির শান্ত পরিবেশ, তারা দুজনেই নিজেদের মতো করে সময় পেত, যেখানে শুধু থাকতো তাদের ভালোবাসা আর একে অপরের প্রতি গভীর টান। পার্কের প্রতিটি সবুজ পাতা যেন তাদের ভালোবাসার একটি নতুন গল্প লিখত। অন্যান্য দিনের মতোই এক শান্ত বিকেলে শুভ আর তিথি পার্কে ঘুরতে গিয়েছিল। হালকা বাতাস বইছিল, আর নানা রঙের ফুলে ভরে ওঠা বাগান তাদের মনকে আরও প্রফুল্ল করে তুলছিল। তারা হাতে হাত ধরে গল্প করতে করতে পার্কের এক নির্জন কোণে গিয়ে বসল। শুভ তিথির চুলে আলতো করে হাত বুলিয়ে দিয়েছিল, আর তিথি তার কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়েছিল। তাদের চারপাশে ভালোবাসার এক নীরব আবেশ তৈরি হয়েছিল। তারা এতটাই নিজেদের মধ্যে মগ্ন ছিল যে চারপাশের অন্য কোনো কিছু তাদের নজরে পড়েনি। ঠিক সেই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে তাদের চোখে পড়ল একটি পরিচিত মুখ। পার্কের অন্য প্রান্তে একটি বেঞ্চে বসেছিল সুমনা ম্যাম, তিথির দিদি এবং শুভর অধ্যাপিকা। তার মুখ দেখে মনে হচ্ছিল তিনি গভীর চিন্তায় মগ্ন। তবে কিছুক্ষণ পর তার দৃষ্টি স্থির হলো শুভ আর তিথির দিকে। প্রথম কয়েক মুহূর্ত সুমনা ম্যাম অপলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে কোনো রাগ বা বিরক্ত ছিল না, বরং ছিল এক ধরনের বিষণ্ণতা আর গভীর ভাবনা। শুভ আর তিথি দুজনেই উপস্থিত হয়ে একে অপরের থেকে সামান্য দূরে সরে বসল। তাদের মুখের হাসি মিলিয়ে গেল, সেখানে জায়গা করে নিল এক চাপা অস্বস্তি। সুমনা ম্যাম ধীরে ধীরে উঠে তাদের দিকে এগিয়ে এলেন। শুভ আর তিথি ভয়ে কাঠ হয়ে বসে রইল, বুঝতে পারছিল না এরপর কি হতে চলেছে। সুমনা ম্যাম তাদের কাছে এসে দাঁড়ালেন, তার চোখে এখনো সেই বিষণ্ণতার ছাপ স্পষ্ট। তোমরা এখানে একসাথে? ম্যাম, আসলে আমরা এমনিতেই ঘুরতে এসেছিলাম। আপু, আমরা সুমনা ম্যাম তাদের থামিয়ে দিয়ে বলেন, কোনো কিছু লুকানোর চেষ্টা করবে না, আমি কিন্তু সব দেখেছি। তারপর কণ্ঠস্বর শান্ত হলো, তার চোখের গভীরতা শুভ আর তিথির নজর এড়ালো না। শুভ সাহস করে বলল, ম্যাম, আসলে আমরা একে অপরের সাথে ভালোবাসি। কথাটা বলার সময় তার গলা সামান্য কাঁপছিল। তিথি নীরবে মাথা নিচু করে বসে রইল। সুমনা ম্যাম কিছুক্ষণ চুপ করে তাদের দিকে তাকিয়ে রইলেন। পার্কের শান্ত পরিবেশও যেন এক চাপা উত্তেজনা বিরাজ করছিল। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এটা লুকানোর কি আছে? কাউকে ভালোবাসা কি কোনো খারাপ কাজ? আপু, আসলে আমরা চিন্তিত ছিলাম। পার্কে শুভ আর তিথিকে একসাথে দেখার পর সুমনা ম্যাম সেদিন আর কোনো কথা পায়নি, শুধু বিষণ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। তবে সেই ঘটনার পর থেকে তাদের মধ্যে একটা চাপা অস্বস্তি বিরাজ করছিল। শুভ আর তিথি দুজনেই বুঝতে পারছিল খুব শীঘ্রই তাদের সম্পর্কের কথা পরিবারে জানাজানি হবে। কয়েকদিন পর তিথির বাবা মাকে সুমনা ম্যাম সব কথা খুলে বললেন। শুভ যে তার ছাত্র এবং তার সাথে তিথির প্রেমের সম্পর্ক হয়েছে, এই কথা শুনে তিথির বাবা মা প্রথমে বেশ অবাক হয়েছিলেন। তাদের রক্ষণশীল পরিবার এ ধরনের সম্পর্ক সহজে মেনে নেওয়ার মতো ছিল না। তিথির বাবা প্রথমে কিছুটা রাগান্বিত হলো। সুমনা ম্যাম তাদের শান্ত করেন এবং শুভর ভালো দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, শুভ একজন মেধাবী ছাত্র এবং তার স্বভাব চরিত্র খুব ভালো। তিথির প্রতি তার ভালোবাসা আন্তরিক বলেই মনে হয়েছে তার। অন্যদিকে শুভ তার পরিবারের কাছে তিথির কথা জানায়। শুভর বাবা মা আধুনিক মনস্ক হয় তিথিকে জানার আগ্রহ প্রকাশ করেন। তারা চান শুভ তাদের পছন্দের মেয়েকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিক।
অবশেষে দু পরিবারের মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়। শুভ তার বাবা মাকে নিয়ে তিথিদের বাড়িতে যায়। সেখানে তিথির বাবা মা, সুমনা ম্যাম এবং অন্যান্য আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। প্রথম দিকে পরিবেশ কিছুটা গম্ভীর থাকলো। শুভের ভদ্র ব্যবহার এবং তিথির প্রতি তার গভীর ভালোবাসা দেখে তিথির বাবা মায়ের মন নরম হতে শুরু করে। শুভ তাদের সাথে আন্তরিকভাবে কথা বলে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানায় এবং তিথিকে কতটা ভালোবাসে তা প্রকাশ করে। তিথিও তার পরিবারের কাছে শুভ্রের গুণাবলী তুলে ধরে এবং জানে যে শুভ তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সুমনা ম্যামও তাদের সম্পর্কের প্রতি তার সমর্থন জানান এবং বলেন যে শুভ একজন ভালো ছেলে এবং তিথির যোগ্য জীবনসঙ্গী হতে পারে। দীর্ঘ আলোচনার পর তিথির বাবা মা আর শুভ আর তিথির সম্পর্ক মেনে নেয়। তাদের চোখে মুখে তখন আর রাগ বা দ্বিধা ছিল না, বরং ছিল আশীর্বাদ আর ভালোবাসা। শুভ ও তিথি দুজনে আনন্দে আপ্লুত হয়ে তাদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানায়। পরিবারে তাদের ভালোবাসার স্বীকৃতি পাওয়ার পর শুভ আর তিথির সম্পর্ক আরও মজবুত হয়। তারা বুঝতে পারে ভালোবাসার পথে অনেক বাধা এলেও যদি আন্তরিকতা আর বিশ্বাস থাকে তাহলে সব কিছু জয় করা সম্ভব। তাদের ভালোবাসার গল্প এবার একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে। পরিবারের আশীর্বাদে পূর্ণ একটি সুন্দর ভবিষ্যতের দিকে তাদের পথ চলা শুরু হয়। পরিবারে তাদের ভালোবাসার স্বীকৃতি মেলার পর শুভ আর তিথির আনন্দ আর ধরে না। দীর্ঘদিনের লুকোচুরি আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে তাদের ভালোবাসার স্বপ্ন সত্যি হতে চলেছে। দুই পরিবার একসঙ্গে বসে তাদের ভবিষ্যতের পরিকল্পনা করে। তিথির বাবা মা শুভর সাথে কথা বলে তার পড়াশোনার খোঁজ খবর নেন। জানতে পারেন আর 2 মাস পরেই শুভর মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ হবে। তারা নিজেদের মধ্যে আলোচনা করেন এবং শুভর পরিবারের সাথে এই বিষয়ে কথা বলেন। শুভর বাবা মাও তিথিকে তাদের পুত্রবধূ হিসেবে পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তাদের মত থাকে যে শুভর পড়াশোনা শেষ হওয়ার পরই শুভ আর তিথি শুভ কাজ সম্পূর্ণ হোক। দুই পরিবার একমত হয়ে সিদ্ধান্ত নেয় যে শুভর ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর তাদের বিবাহ অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তে শুভ আর তিথি দুজনেই আনন্দে আপ্লুত হয়। তাদের দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তব রূপ নিতে চলেছে। এই সিদ্ধান্তের পর শুভ আর তিথি একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের চোখে ভবিষ্যতের রঙিন ছবি ভেসে ওঠে। পরিবারের সকলের সম্মতিতে তাদের ভালোবাসার পথ আরও মসৃণ হয়। এখন তারা অপেক্ষা করতে থাকে সেই শুভ দিনের জন্য, যেদিন তারা আনুষ্ঠানিকভাবে একে অপরের জীবনসঙ্গী হবে। তাদের ভালোবাসার গল্প এবার পরিণতির দিকে এগিয়ে চলে। পরিবারের আশীর্বাদে পূর্ণ একটি সুন্দর ভবিষ্যতের প্রতীক্ষায় তারা দিন গুনতে শুরু করে। বিয়ের সিদ্ধান্ত পাকা হওয়ার পর শুভ আর তিথি সেই প্রতীক্ষার 2 মাস যেন আর কাটতে চায় না। তাদের মনে একদিকে যেমন ছিল নতুন স্বপ্নের গল্প, তেমনি ছিল একে অপরের সাথে আরও বেশি সময় কাটানোর তীব্র আকাঙ্ক্ষা। এই সময়টা তারা যতটা সম্ভব একসাথে থাকার চেষ্টা করত, যেন প্রতিটি মুহূর্তকে তার স্মৃতি হিসেবে ধরে রাখতে পারে। তাদের দৈনন্দিন রুটিনে তেমন কোনো পরিবর্তন আসেনি। শুভ এখনও তার শেষ মুহূর্তে পড়াশোনায় ডুবে থাকত, আর তিথি তার কলেজের কাজকর্ম সামলাতো। তবে তাদের অবসর সময়টা এখন শুধুই একে অপরের জন্য বরাদ্দ থাকত। ক্যাম্পাসের সেই চেনা জায়গাগুলো, লেকধার, পেছনের বাগান, কফি শপ যেন তাদের ভালোবাসার নীরব সাক্ষী হয়ে আরও বেশি আপন হয়ে উঠেছিল। তারা প্রায় একসাথে পার্কে ঘুরতে যেত, ঠিক আগের মতোই। তবে এখন তাদের হাতে ভবিষ্যতের হাতছানি, চোখে নতুন স্বপ্ন। তার একে অপরের হাত ধরে আনমনে হেঁটে বেড়াত। তাদের নীরবতাও যেন অনেক কথা বলতো। কখনো শুভ তিথির পছন্দের গোলাপ কিনে আনত, কখনো তিথি শুভর জন্য তার প্রিয় লেখকের বই উপহার দিত। সন্ধ্যাবেলা তারা প্রায় একসাথে বসে ভবিষ্যতের পরিকল্পনা করত। তাদের নতুন সংসার কেমন হবে, কোথায় তারা ঘুরতে যাবে, তাদের কেমন বাড়ি হবে, এসব ছোট ছোট স্বপ্ন তারা একে অপরের সাথে ভাগ করে নিত। তিথি তার হাতের মেহেদি নকশা নিয়ে কত স্বপ্ন দেখত, আর শুভ তার ভবিষ্যতের জীবনের দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করত। বন্ধুরা রিয়া আর অর্ণব এখন তাদের সাথে আরও বেশি সময় দিত। তারা বিয়ের প্রস্তুতি নিয়ে নানা ধরনের আলোচনা করত। শুভ আর তিথিকে বিভিন্ন পরামর্শ দিত এবং তাদের উৎসাহ যোগাত। রিয়া তিথির সাথে বিয়ের শাড়ি গহনা নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করত, আর অর্ণব শুভকে তার পোশাক আর অন্যান্য
দরকারি জিনিসপত্র গোছাতে সাহায্য করত। সুমনা ম্যামও তাদের এই খুশিতে সামিল ছিলেন। তিনি প্রায়ই তিথির সাথে বিয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন এবং তাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ করতেন। শুভর পরিবারের সদস্যরাও তিথিকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতেন, তাকে নানা ধরনের উপহার দিতেন এবং তাদের পরিবারের একজন সদস্য হিসেবে আপন করে নিতেন। এই 2 মাস শুভ আর তিথির কাছে ছিল ভালোবাসার ঘোরে ডুবে থাকার মতো। তারা জানতো খুব শীঘ্রই তাদের দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হতে চলেছে, আর সেই সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় তারা প্রতিটি দিন গুনছিল। একে অপরের পাশে থেকে ভালোবাসার উষ্ণতায় আবদ্ধ হয়ে অবশেষে সেই মাইন্দ্রক্ষণ উপস্থিত হলো। শুভর মাস্টার্স ফাইনাল পরীক্ষা। গত 2টি মাস ধরে সেই সময়ের জন্য তারা অপেক্ষা করছিল। সেই কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে। শুভর ভবিষ্যৎ এবং তাদের দুজনের একসাথে পথ চলার স্বপ্ন অনেকটাই নির্ভর করছিল এই পরীক্ষার ফলাফলের উপর। পরীক্ষার কয়েকদিন আগে থেকেই শুভর মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। রাজ্যকে প্রশ্ন করত সে, পূর্ণ নোটস আর বইয়ের পাতা উল্টে পাল্টে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছিল। তিথি এই সময়টাতে শুভর পাশে ছায়ার মতো ছিল। সে শুভর জন্য নিয়ম করে খাবার তৈরি করে আনতো, তার ঘুমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখত। পরীক্ষার আগের রাতে তারা দেখা করে তিথি শুভর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, তুমি পারবে শুভ, আমার বিশ্বাস আছে তোমার উপর। শুভ তখন তিথির হাতে আলতো করে চুমু দিয়ে বলেছিল, তুমি আমার পাশে থাকলে আমি সবই পারবো। পরীক্ষার প্রথম দিন সকালে শুভ যখন রেডি হচ্ছিল তখন তিথি তাকে কল করে এবং তাকে সাহস যোগায়। কয়েকদিন ধরে শুভ একটানে পরীক্ষা দিল। প্রতিটি পরীক্ষার পরই তিথি তার জন্য অপেক্ষা করত, তার মনের অবস্থা জানার জন্য উৎসুক থাকত। শুভ ক্লান্ত থাকলেও তিথির মুখের দিকে তাকালে যেন নতুন করে শক্তি পেত। তারা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করত, শুভর উত্তরগুলো ঠিক হয়েছে কিনা তা নিয়ে সামান্য বিশ্লেষণ করত। রিয়ার অর্ণব এই সময়টাতে শুভর পাশে ছিল। তার শুভকে ফোন করে সাহস দিত, প্রয়োজন হলে কোনো নোটস বা তথ্যের দরকার হলে জোগাড় করে দিত। তাদের বন্ধুত্ব শুভর কঠিন সময়ে অনেক বড় অবলম্বন ছিল। অবশেষে সব পরীক্ষা শেষ হলো। শুভ একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতদিনের পরিশ্রম শেষ হয়েছে, এখন শুধু ফলাফলের অপেক্ষা। শুভ তিথিকে জড়িয়ে ধরে বলল, তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো শুভ, আমি জানি তুমি সফল হবে। শুভ তখন তিথিকে তার বুক থেকে উঠে কপালে আলতো চুমু দিয়ে বলল, আমি বললাম না তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। পরীক্ষার পর কয়েকটা দিন শুভ আর তিথি দুজনেই কিছুটা হালকা মেজাজে ছিল। তারা একসাথে ঘুরতে যেত, সিনেমা দেখত আর ভবিষ্যতের পরিকল্পনা করত। তবে তাদের মনের এক কোণে তখনও পরীক্ষার ফলাফলের চিন্তা উকি দিত। তাদের দুজনের জীবন, তাদের একসাথে পথ চলার স্বপ্ন, সবকিছু যেন সেই ফলাফলের উপর নির্ভর করছিল। শুভ জানত ভালো ফল করলে তাদের বিয়ের পথে আর কোনো বাধা থাকবে না। তারা খুব শীঘ্রই তাদের নতুন জীবন শুরু করতে পারবে। শুভর পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই 2 পরিবারে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। তারা শুভর পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা না করে বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করলো। তিথির বাবা মা ব্যস্ত হয়ে পড়লেন। অনুষ্ঠানের স্থান নির্বাচন, কার্ড ছাপানো এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ নিয়ে শুভর বাবা মাও পিছিয়ে রইলেন না। তারাও সাধ্যমতো সব কাজে সাহায্য করতে লাগলেন। তিথি আর তার বান্ধবীরাও, বিশেষ করে রিয়া, মেতে উঠল বিয়ের কেনাকাটায়। তিথির বিয়ের শাড়ি, গহনা, মেকআপ সবকিছু তারা নিজেদের পছন্দ অনুযায়ী বাছাইতে শুরু করলো। তিথির চোখে মুখে ছিল এক নতুন স্বপ্ন আর আনন্দের আভা। শুভ প্রায় তিথির সাথে যেত, তার পছন্দের দিকে খেয়াল রাখত এবং সাধ্যমতো সবকিছু কিনে দিত। অন্যদিকে শুভ আর তার বন্ধুরা অর্ণব এবং অন্যরা বিয়ের বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে অতিথিদের আপ্যায়ন সবকিছু পরিকল্পনা করতে শুরু করলো। শুভর মনে একদিকে যেমন ছিল নতুন জীবনে উত্তেজনা, তেমনি ছিল এত বড় একটা দায়িত্ব সুন্দরভাবে সম্পূর্ণ করার চিন্তা। সুমনা ম্যাম এই সময়টাতে তিথির পাশে ছিলেন বন্ধুর মতো। তিনি তিথিকে বিয়ের আগে বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে বুঝিয়ে বলছিলেন এবং তাকে সাহস যোগাচ্ছিলেন।
শুভর সাথেও তার সম্পর্ক এখন অনেক সহজ হয়ে গিয়েছিল। তিনি শুভকে ছেলের মতো স্নেহ করতেন এবং তাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ করতেন। শুভর বাবা মা তিথিকে তাদের বাড়িতে ডেকে এনে বিভিন্ন ধরনের উপহার দিতেন এবং তাকে তাদের পরিবারের একজন নতুন সদস্য হিসেবে আপন করে নিতেন। তিথিও তাদের ভালোবাসায় আপ্লুত হতো। বিয়ের কার্ড ছাপানো হয়ে গেলে আত্মীয় স্বজন এবং বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করা শুরু হলো। চারিদিকে একটা উৎসবের আমেজ তৈরি হলো। শুভ আর তিথি তাদের নতুন জীবনের শুরুটা তাদের প্রিয়জনদের সাথে উপভোগ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বিয়েবাড়ির জন্য বিশাল প্যান্ডেল তৈরি করা হলো। ঝলমলে আলোয় চারিদিক সেজে উঠল। নানা ধরনের ফুলের সুগন্ধে ভরে উঠল চারপাশ। রান্নার বিশাল আয়োজন চলল, যেখানে নানা ধরনের মুখরোচক খাবার তৈরি হচ্ছিল। অবশেষে সেই শুভ দিনটি এসে উপস্থিত হলো। শুভ আর তিথির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। তাদের ভালোবাসার স্বপ্ন আজ পূর্ণতা পাবে। পরিবারের আশীর্বাদ আর বন্ধুদের ভালোবাসায় আজ শুভ আর তিথির সেই বিশেষ দিন, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দিন। সকাল থেকে তিথির বাড়িতে উৎসবের আমেজ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে এসে ভিড় করেছে। নানা ধরনের বাদ্যযন্ত্রের সুর আর লোকজনের কলকাকলিতে চারিদিক মুখরিত। তিথিকে আজ অপরূপা দেখাচ্ছে। লাল বেনারসি, সোনার গহনা আর ফুলের মালায় সে যেন এক স্বপ্ন পড়ে। তাদের চোখে মুখে আনন্দের আভা। তবে একই সাথে নতুন জীবনের শুরুতে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। তার বান্ধবীরা রিয়া এবং অন্যান্যরা তাকে সাজাতে ব্যস্ত। কিরে তিথি, আজ তো তোর ফাইনাল এক্সাম, কেমন লাগছে বল তো? যা তো, শুধু দুষ্টুমি। একটু ভয়ও লাগছে, আবার খুব ভালোও লাগছে। শুভ আসছে তো? আসবে না মানে? বর তো তৈরি। আর তোকে দেখে তো মনে হচ্ছে আজ আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে। শুভ তো আজ তোর রূপে মুগ্ধ হয়ে যাবে একদম। সুমনা ম্যাম পাশে বসে তিথির মাথায় হাত বুলিয়ে বলেন, শান্ত হ তিথি, সব ঠিক হবে। শুভ খুব ভালো ছেলে, তোকে খুব ভালোবাসে। অন্যদিকে শুভর বাড়িতেও সাজ রব। বরযাত্রী তৈরি হচ্ছে। শুভকে পাঞ্জাবি আর ধুতিতে বেশ সুদর্শন দেখাচ্ছে। তার চোখে মুখে আজ অন্যরকম উজ্জ্বলতা। তার বন্ধুরা অর্ণব এবং অন্যান্যরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে আর উৎসাহ দিচ্ছে। অর্ণব শুভর কাঁধে হাত রেখে বলল, কি রে বর সাহেব, নার্ভাস লাগছে নাকি? এই তো শুরু, এরপর পুরো জীবন একসাথে কাটাতে হবে। নার্ভাস একটু তো লাগছেই, তবে তিথির মুখটা মনে পড়লে সব ঠিক হয়ে যায়। আজ থেকে আমরা দুজন এক হয়ে যাব, ভাবতে অন্যরকম লাগছে। চিন্তা করিস না দোস্ত, আমরা তো আছি তোর সাথে। আর তিথি তো সত্যি অসাধারণ। তোদের জুটিটা যেন স্বর্গ থেকে নেমে আসা। শুভ, সাবধানে যাস, আর তিথি খেয়াল রাখিস। আজ থেকে ও আমাদের মেয়ে। শুভ মাথা নেড়ে বাবার কথা মেনে নেয়। শুভর বরযাত্রী ব্যান্ড বাজনা সহকারে তিথির বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় লোকজনের ভিড়, বাদ্যর তালে তালে সবার আনন্দ আর উৎসাহ চোখে পড়ার মতো। শুভ গাড়িতে বসে তার জীবনে নতুন অধ্যায়ের কথা ভাবছে। তিথির সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠছে, সেই প্রথম দেখা থেকে আজকের এই শুভ দিন পর্যন্ত। অবশেষে শুভ এসে পৌঁছালো তিথির বাড়ির বিবাহ মণ্ডপে। সেখানে বিয়ের গেটে শুভর বন্ধুদের সাথে তিথির বাড়ির লোকজনের কথা। দেখেন বেআইন, আমরা কিছুতেই আপনাদের 10,000-এর বেশি দিতে পারবো না। কেন বেয়াই, আপনারা গরিব নাকি ফকির যে 20,000 টাকা দিতে পারবেন না? এই কথা বলে সবাই হাসতে শুরু করে। আমাদের দাবি 20,000, আর আমাদের তাই দিতে হবে। বেআইন, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। এই রিয়া, আজকে একদিনের জন্য কিন্তু আমরা আত্মীয়। বিয়েটা শেষ হলে কিন্তু ভুলে যাব যে আমরা আত্মীয় ছিলাম, তখন কিন্তু দেখে নেব। এসব হুমকি আমরা ভয় পাই না বেয়াই। এভাবে এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া লেগে গেল। তখন শুভর বাবা এসে তাদের ঝগড়া থামালো। তোমরা এগুলো কি শুরু করলে? এই মেয়েরা, আমি তোমাদের টাকা দিচ্ছি, তোমরা সবাইকে ঢুকতে দাও। পর সেখানে তাকে স্বাগত জানানোর জন্য তিথির পরিবারের সদস্যরা অপেক্ষা করছিল। শুভকে মঞ্চে নিয়ে যাওয়া হলো, যেখানে তিথি তার জন্য অপেক্ষা করছিল। ঘোমটার আড়ালে তার মুখটি সামান্য দেখা যাচ্ছিল। শুভ আর তিথির চোখাচোখি হলো। তাদের দুজনের চোখে ছিল গভীর ভালোবাসা আর একে অপরের প্রতি অসীম বিশ্বাস। সেই মুহূর্তে তাদের মনে হচ্ছিল যেন তারা এক নতুন জগতে প্রবেশ করেছে, যেখানে শুধু তারা দুজনই থাকবে আর কোনো বাধা নেই।
পুরোহিত বিয়ের মন্ত্র পাঠ শুরু করলেন। শুভ আর তিথি একে অপরের হাত ধরে অগ্নি সাক্ষী করে 7 পাকে বাধা পড়ল। তাদের ভালোবাসার সাক্ষী রইল দু পরিবারের সদস্য আর তাদের প্রিয় বন্ধুরা। মালা বদলের সময় শুভ আর তিথি একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের হাসিতে ছিল দীর্ঘদিনের ভালোবাসার প্রতিদান আর একসাথে পথ চলার অঙ্গীকার। শুভ যখন তিথির গলায় ফুলের মালা পরেছিল তখনই তাদের বন্ধুদের মধ্যে হাসি রোল উঠল। অর্ণব তখন রিয়ার কানে কানে ফিসফিস করে বলল, দেখলি তো শুভ কেমন হা করে তাকিয়ে আছে, প্রেম বলে কথা। আর বলিস না, তিথিও কম যায় না, দুজনের চোখ যেন কথা বলছে। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুভ আর তিথি নবদম্পতি হিসেবে সকলের আশীর্বাদ গ্রহণ করল। তাদের চারপাশে ছিল শুধু ভালোবাসা আর শুভ কামনা। অবশেষে শুভ তিথির হাত ধরে তাদের নতুন জীবনের পথে যাত্রা শুরু করলো। তিথি একবার তার পরিবারের দিকে তাকিয়ে চোখের জল মুছল, তারপর শুভর হাত ধরে এগিয়ে গেল। তাদের ভালোবাসার গল্প আজ এক নতুন পরিণতি পেল, এক সুখী দাম্পত্য জীবনের সূচনা হলো। তাদের দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হলো, আর তারা একে অপরের সাথে জীবনের প্রতিটি পথ একসাথে অতিক্রম করার জন্য প্রস্তুত হলো। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে যখন শুভ আর তিথি বাসঘরের দিকে রওনা হলো তখন তাদের বন্ধুদের দুস্তামি আর ঠাট্টার হাত থেকে রেহাই পাওয়া মুশকিল হয়ে দাঁড়ালো। শুভকে তার বন্ধুরা একেবারে ঘিরে ধরলো, নানা ধরনের হাসি ঠাট্টা আর উপদেশ দিতে শুরু করলো। অর্ণব শুভকে জড়িয়ে ধরে বলে, কিরে দোষ, ফাইনালি তোর বাসর রাত, এতদিনের প্রেম আজ পূর্ণতা পাবে, আমাদের কথা মনে রাখিস তো। তোরা যা তো, এখন একটু শান্তি দে। রিয়া তিথির হাত ধরে বলে, তিথি তুই একদম চিন্তা করিস না, শুভ খুব ভালো ছেলে, আর আমাদের কথা মনে রাখিস কিন্তু। কাল সকালে যেন মিষ্টিমুখ হয়। তোমরাও যাও তো, আমার লজ্জা লাগছে। আরে লজ্জা কিসের, এটা তো স্বাভাবিক। শুভ, তোর জন্য কিছু টিপস আছে আমার কাছে, একদম নার্ভাস হবি না। আর হ্যাঁ, বাসর ঘরের দরজার ভেতর থেকে ভালো করে লাগিয়ে দিস, আর বিড়ালটা ভালো করে মারিস। তোরা সত্যি বাড়াবাড়ি করছিস, যা এখান থেকে। তাদের ঠাট্টা মজার মধ্যে শুভ আর তিথি ধীরে ধীরে বাসঘরের দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছাতেই অর্ণব আবার শুভকে ডেকে বলল, দোষ, তোর প্রথম রাতের গানটা যেন আমরা কাল সকালে শুনতে পাই। আর তোরা যাবি নাকি আমি ধাক্কা দিয়ে বের করে দেব? বন্ধুদের হাসি ঠাট্টার মধ্যে শুভ দরজা খুলে ভেতরে প্রবেশ করল। তিথি আগে থেকেই ঘরে অপেক্ষা করছিল। শুভ দরজা বন্ধ করতেই বাইরে থেকে বন্ধুদের চাপা হাসির আওয়াজ ভেসে এলো। বাসর ঘরটি সুন্দর করে সাজানো হয়েছিল, ফুলের সুগন্ধ আর হালকা আলোয় এক রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছিল। শুভ ধীরে ধীরে তিথির দিকে এগিয়ে গেল। ঘোমটার আড়াল থেকে তিথির মুখটি স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে তার শরীরে উত্তেজনার কাঁপুনি অনুভব করা যাচ্ছিল। শুভ আলতো করে তিথির ঘোমটা সরিয়ে তার মুখের দিকে তাকালো। লজ্জায় রাঙ্গা তিথির মুখ দেখে শুভর হৃদয় ভালোবাসায় ভরে উঠল। তাদের চোখে চোখ পড়তেই যেন সময় থমকে গেল। এতদিনের অপেক্ষা, এতদিনের ভালোবাসা আজ এক নতুন শুরুর পথে। বাইরে তখনও বন্ধুদের চাপা ফিসফিসানি আর হাসির শব্দ শোনা যাচ্ছিল, তবে শুভ আর তিথির কাছে সেই মুহূর্তে শুধু তাদের দুজনের উপস্থিতিটুকুই যথেষ্ট ছিল। তাদের ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, একান্ত নীরবতায়, একে অপরের উষ্ণ সান্নিধ্যে। বাসরঘরের দরজা বন্ধ হতেই বাইরের কলরব ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরের শান্ত স্নিগ্ধ পরিবেশে শুভ আর তিথি একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুলের মিষ্টির সুবাস আর হালকা আলো এক স্বপ্নীল আবহ তৈরি করেছিল। এতদিনের প্রতীক্ষা আর ভালোবাসার স্বপ্ন যেন আজ পূর্ণতা পেতে চলেছে। শুভ ধীরে ধীরে এগিয়ে খাটের পাশে বসল। লজ্জায় তিথির মুখ তখনও অবনত। শুভ আলতো হাতে তার চিবুক ছুঁয়ে মুখটি উপরে তুলল। তাদের চোখাচোখি হলো। সেই দৃষ্টিতে ছিল গভীর ভালোবাসা, অপেক্ষার নতুন জীবনের হাতছানি। তিথি, আজ থেকে আমরা দুজনে এক জীবনের সঙ্গী হলাম। বিশ্বাস করো, এই মুহূর্তটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। আমিও শুভ, আমার মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। শুভ তিথির হাত ধরে নিজের হাতের মধ্যে নিল। তাদের স্পর্শে এক নতুন অনুভূতি ঢেউ খেলে গেল। শুভ তিথির হাতের পাতেই আলতো করে চুমু খেলো। তুমি আমার জীবনে আলো নিয়ে এসেছো তিথি, আমার সব স্বপ্নে তুমি মিশে আছো।
আর তুমি আমার শক্তি, আমার সাহস। তোমার ভালোবাসা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ ছিল। তারা কিছুক্ষণ নীরবে একে অপরের দিকে তাকিয়ে রইল। সেই নীরবতাও যেন অনেক কথা বলছিল। তাদের দীর্ঘদিনের ভালোবাসা, একে অপরের প্রতি বিশ্বাস আর ভবিষ্যতের প্রতি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। শুভ ধীরে ধীরে তিথিও আরও কাছে এলো। তাদের হৃদস্পন্দন ক্রমশ বাড়তে লাগলো। ও তার এক হাত দিয়ে তিথির গাল স্পর্শ করলো। তিথি চোখ বন্ধ করলো, যেন এই স্পর্শের জন্য অপেক্ষা করছিল। শুভ আলতো করে তিথির কপালে, তারপর চোখের পাতায় ভালোবাসার পরশ এঁকে দিল। তখন তিথি কেঁপে উঠে শুভকে শক্ত করে জড়িয়ে ধরে। তখনও শুভর থামার কোনো খবর নেই। সে তিথিকে তার ভালোবাসা দিচ্ছিল। একসময় তিথি ব্যথার আওয়াজ করবে, তখনই শুভ তিথির ঠোঁটের উপর ঠোঁট বসিয়ে দেয়। তিথি শুভর চুল খামচে ধরে, তার ভালোবাসা অনুভব করে। তাদের প্রথম রাতে সে নীরব কথোপকথন, স্পর্শ আর চোখের ভাষায় প্রকাশিত ভালোবাসা ছিল তাদের সম্পর্কের গভীরতার প্রমাণ। বাইরে পৃথিবীর কোলাহল তখন তাদের কাছে তুচ্ছ। তারা দুজনে এক নতুন জগতে প্রবেশ করেছিল, যেখানে শুধু ছিল তাদের ভালোবাসা আর একে অপরের উষ্ণ সান্নিধ্য। শুভ ধীরে ধীরে তিথির কানে কাছে মুখ নিয়ে গিয়ে তার পছন্দের একটি গান গুনগুন করে গিয়ে শোনালো। তিথির চোখ খুলে শুভর দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসার অশ্রু চিকচিক করছিল। তাদের বাসরাত ছিল ভালোবাসার এক পবিত্র সূচনা। শারীরিক মিলনের চেয়েও বেশি সেই রাতে তাদের আত্মা একাত্মা হয়েছিল। তারা একে অপরের হৃদয়ের গভীরে ডুব দিয়েছিল, খুঁজে পেয়েছিল সেই বাঁধন যা তাদের সারা জীবনের জন্য এক করে রাখবে। শুভ আর তিথির ভালোবাসার এই নতুন অধ্যায় শুরু হলো এক শান্ত, স্নিগ্ধ আর গভীর ভালোবাসার স্পর্শে। বাসরাতে সেই গভীর ভালোবাসার পর শুভ আর তিথির নতুন দিনের সূচনা হলো এক নির্মল আনন্দে। ভোরের আলো যখন ধীরে ধীরে তাদের ঘরে প্রবেশ করলো, তখন তারা একে অপরের বাহুডোরে আবদ্ধ ছিল। তাদের চোখে মুখে ছিল রাতের ভালোবাসার রেশ আর এক নতুন সকালের প্রত্যাশা। ধীরে ধীরে ঘুম ভাঙল তিথি। তাকে জড়িয়ে ধরে শান্তভাবে ঘুমাচ্ছে শুভ। তিথি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাতের প্রতিটি মুহূর্ত তার হৃদয়ে গেঁথে আছে। শুভর গভীর ভালোবাসা আর স্পর্শে তার নতুন জীবন পূর্ণতা পেয়েছে। তিথি শুভর মাথায় হাত বুলিয়ে তার কপালে আলতো একটা চুমু দেয়। তখনই শুভর ঘুম ভাঙল। চোখ খুলে সে দেখল তিথি তার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে। শুভ হাসি মুখে তিথির কপালে আলতো করে চুমু খেল। শুভ সকাল আমার জীবন সঙ্গিনী। শুভ সকাল। তার কিছুক্ষণ একে অপরের সাথে নীরব ভালোবাসায় মগ্ন রইল। তাদের চোখে মুখে ছিল এক নতুন সম্পর্কের স্নিগ্ধতা আর গভীর তৃপ্তি। কিছুক্ষণ পর রিয়া আর অর্ণব দরজার বাইরে থেকে ডাকাডাকি শুরু করলো। এই নবদম্পতি, ঘুম আর কত? সারা রাত নিশ্চয়ই ঘুমাওনি। তাড়াতাড়ি নিচে আসো, মিষ্টি মুখ না করলে কি চলে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই অপেক্ষা করছি। শুভ আর তিথি হেসে একে অপরের দিকে তাকালো। তাদের বন্ধুরা তাদের জন্য অপেক্ষা করছে। তারা হাত ধরে ঘর থেকে বের হলো। নিচে এসে তারা দেখলো বাড়ির সকলে তাদের বন্ধুরা একসাথে হাসি মুখে অপেক্ষা করছে। তিথির বাবা মা আর শুভর বাবা মা তাদের আশীর্বাদ করলেন এবং তাদের নতুন জীবনের জন্য শুভ কামনা জানালেন। রিয়া আর অর্ণব এগিয়ে এসে শুভ আর তিথিকে জড়িয়ে ধরল এবং তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য শুভেচ্ছা জানালো। তিথি নিজের হাতে মিষ্টি খাইয়ে দিল শুভকে, আর শুভ ভালোবাসার সাথে তিথিকে মিষ্টিমুখ করলো। সকালে নাস্তার টেবিলে বসে সবাই একসাথে হাসি মুখে গল্প করলো। শুভ আর তিথি একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। তাদের চোখে ছিল ভালোবাসার ঝিলিক আর ভবিষ্যতের প্রতি অগাধ বিশ্বাস। তাদের ভালোবাসার গল্প ভার্সিটির ক্যাম্পাসে শুরু হয়েছিল এক শান্ত বিকেলে। নানা বাধা বিপত্তি পেরিয়ে পরিবারের সমর্থন আর বন্ধুদের ভালোবাসায় তাদের সেই স্বপ্ন আজ সত্যি হলো। শুভ আর তিথি তাদের নতুন জীবন শুরু করলো একে অপরের হাত ধরে, ভালোবাসার উষ্ণতায় আবদ্ধ হয়ে। তাদের এই পথ চলা যেন সবসময় সুখ আর শান্তিতে পরিপূর্ণ থাকে, এ ছিল সকলের কামনা। তাদের ভালোবাসার হ্যাপি এন্ডিং যেন সত্যি একটি নতুন সুন্দর ভবিষ্যতের সূচনা করে। শুভ তিথির ভালোবাসার পূর্ণতা থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ক মূল্যবান,
শুভ ও তিথির সম্পর্ক তাড়াহুড়ো করে তৈরি হয়নি। প্রথমে সামান্য পরিচয়, তারপর বন্ধুত্ব এবং ধীরে ধীরে ভালোবাসার গভীর বন্ধন তৈরি হয়েছে। এই গল্প শেখায় যে একটি সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি স্থাপন করতে সময় এবং ধৈর্য প্রয়োজন। ভালোবাসা অপ্রত্যাশিতভাবে আসতে পারে। ক্যাম্পাসের এক সাধারণ পরিবেশে তাদের প্রথম দেখা হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের অঙ্কুর ফোটে। গল্পটি দেখায় যে ভালোবাসা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে আসে না, বরং অপ্রত্যাশিত মুহূর্তে কারো জীবনে আসতে পারে। পরিবারের সমর্থন অপরিহার্য। শুভ ও তিথির সম্পর্কে চূড়ান্ত পরিণতি পায় যখন তাদের পরিবার তাদের ভালোবাসাকে স্বীকৃতি দেয়। গল্পটি পরিবারের সমর্থন ও সম্মতির গুরুত্ব তুলে ধরে, যা একটি সম্পর্ককে স্থিতিশীলতা ও পূর্ণতা দিয়ে সাহায্য করে। বন্ধুত্ব ভালোবাসার ভিত্তি হতে পারে। শুভ ও তিথির মধ্যে প্রথমে বন্ধুত্ব তৈরি হয় এবং সেই বন্ধুত্বই পরবর্তীতে তাদের গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়। এটি শেখায় যে ভালো বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক সাধারণত মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। একে অপরের প্রতি যত্ন ও সম্মান। গল্পে শুভ তিথির একে অপরের প্রতি যে যত্ন ও সম্মান দেখানো হয়েছে তা একটি সুস্থ সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক। একে অপরের প্রয়োজন বোঝা, কঠিন সময়ে পাশে থাকা এবং পরস্পরকে মর্যাদা দেওয়া ভালোবাসাকে আরও গভীর করে তোলা। সাহস ও আত্মবিশ্বাস। শুভর তিথিকে প্রপোজ করার সাহস এবং তাদের সম্পর্কের কথা পরিবারকে জানানোর সিদ্ধান্ত। এসব পদক্ষেপ দেখায় যে ভালোবাসার পথে অনেক বাধা এলেও সাহস ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেলে সফলতা পাওয়া যায়। শুভ পরিণতির জন্য ধৈর্য ধারণ। শুভর পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা এবং তারপর তাদের বিবাহ, এই অংশে ধৈর্যের গুরুত্ব উপলব্ধি করা যায়। সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এবং তাড়াহুড়ো না করে একটি সম্পর্কের সুন্দর ভবিষ্যতের জন্য জরুরি। পরিশেষে এই গল্পটি ভালোবাসার একটি সুন্দর চিত্র তুলে ধরে, যেখানে ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ক, পরিবারের সমর্থন, বন্ধুত্ব, যত্ন, সম্মান এবং সাহসের মতো গুণাবলী একটি সুখী ও পূর্ণাঙ্গ পরিণতির দিকে ধাবিত হয়। এটি শেখায় যে সত্যিকারের ভালোবাসা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং জীবনে আনন্দ ও